করা শিখছি, তার মানে প্রসেসগুলো সম্পর্কে আমাদের বেশ স্পষ্ট একটা ধারণা আসছে। তো চলো আজকে আমরা প্রথমে একটা অঙ্ক দিয়ে শুরু করি। আমরা এটার অঙ্ক এখনো করি নাই, চলো আমরা এটার একটা প্রবলেম করি। তো প্রবলেমটা তোমরা কি দেখতে পাচ্ছ যে একটা গ্যাস টারবাইনের কথা বলা হচ্ছে। A gas turbine power plant operating on an ideal Brighton cycle, এক্স্যাক্টলি আমরা যে সাইকেলটা পড়লাম, অর্থাৎ গ্যাস টারবাইন সাইকেল হ্যাজ এ প্রেসার রেশিও অফ 8। প্রেসার রেশিও দেওয়া আছে, গ্যাস টেম্পারেচার is 300 K at compressor inlet and 1300 K at the turbine inlet. Utilizing the air standard assumption, determine the gas temperature at the exit of the compressor. অর্থাৎ কম্প্রেসরের এক্সিটে টেম্পারেচার কত হয় সেটা বের করতে বলছে, ব্যাক ওয়ার্ক রেশিও বের করতে বলছে, থার্মাল এফিসিয়েন্সি বের করতে বলছে। তো আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে তোমরা এই টার্মগুলো ভুলে গেছো কিনা। যেমন হলো প্রেসার রেশিও, এটা কি জানি তো আমরা নাকি? প্রেসার রেশিও হলো যে আপনাদের যে ব্রাইটন সাইকেলটা আছে সেটা দুইটা প্রেসারের উপরে কাজ করে। একটা হলো কম্প্রেসরের এই যে একটা হলো এই যে 1 থেকে 2 যে আমরা প্রেসারে তুলে দিলাম, এরপরে কনস্ট্যান্ট প্রেসারে সে হলো হিট অ্যাডিশন করে, দেন আবার এক্সপান্ড করে একটা প্রেসারে আসার পরে কনস্ট্যান্ট প্রেসারে হিট রিজেকশন করে। হিট অ্যাডিশন এবং হিট রিজেকশন এই দুইটার সময়ে যে প্রেসার থাকে, এই দুইটা প্রেসারের যে রেশিও সেটাকে আমরা বলি হলো হিট রেশিও, সরি প্রেসার রেশিও। তো আগে যখন আমরা ডিজেল বা অটো সাইকেল পড়তেছিলাম সেখানে আমাদের ছিল হচ্ছে কি ছিল, ভলিউম রেশিও, তাই না? দুইটা ভলিউমের রেশিও ছিল আর কি। তো আমরা যখন ব্রাইটন সাইকেল পড়বো, তো আমরা যখন গ্যাস টারবাইন পড়বো বা ব্রাইটন সাইকেল পড়বো, তখন আমাদের মানে ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া হবে হচ্ছে প্রেসার রেশিও। কারণ হলো দুইটা প্রেসারের উপরে কাজ করে, তো এটা ধরে আমাদের যদি কাজ করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। সুবিধা হয় মানে হলো যে তুমি যখন একটা গ্যাস টারবাইন ডিজাইন করবা বা দেখবা, তখন দেখবা যে গ্যাস টারবাইন গুলো ওই দুইটা প্রেসারের উপরে ডিপেন্ড করে ডিজাইন করা হয়েছে। এই কারণে এইসব ক্ষেত্রে প্রেসার রেশিওটা খুবই ইম্পর্টেন্ট, ভলিউম রেশিওটা নয়। এরপরে দেখো এই প্রবলেমটার কম্প্রেসরে আমরা তো জানি 1 থেকে 2 হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন, এটা হচ্ছে কম্প্রেসরের মধ্যে ঘটে, তাই না? তাহলে 1 নম্বর পয়েন্টের টেম্পারেচার দেওয়া আছে, দেখো কম্প্রেসর ইনলেট দেওয়া আছে। আর হচ্ছে 3 নম্বর পয়েন্টের হচ্ছে টেম্পারেচার দেওয়া আছে প্রবলেমটাতে। 3 নম্বর বলতে বোঝাচ্ছে হচ্ছে এটা তো টারবাইন, 3 থেকে 4 হচ্ছে টারবাইনে এক্সপানশন। তাহলে এই 3-এ আমাদের টেম্পারেচার দেওয়া আছে আর হলো 1-এ টেম্পারেচার দেওয়া আছে। আমাদেরকে বের করতে বলতেছে হচ্ছে যে এই 2 নম্বর পয়েন্টে হচ্ছে টেম্পারেচার কত, 4 নম্বর পয়েন্টে টেম্পারেচার কত, আর হচ্ছে ব্যাক ওয়ার্ক রেশিও। ব্যাক ওয়ার্ক রেশিও হচ্ছে তোমার কি ছিল মনে আছে? তোমাদের কারো মনে আছে যে আমাদের গ্যাস টারবাইনে যেটা হয় সেটা হলো যে কম্প্রেসর হলো ওয়ার্ক ডান নেয় আর টারবাইন ওয়ার্ক তৈরি করে। তো আমাদের এই যে দুইটা ওয়ার্ক ডান, এই দুইটা ওয়ার্ক ডানের একটা রেশিও আছে। সেই রেশিওটা কেমন ভাবে আমরা করি সেটা হচ্ছে যে কম্প্রেসর ওয়ার্ক ডিভাইডেড বাই হচ্ছে টারবাইন ওয়ার্ক, এই দুইটার যে রেশিও সেটাকে আমরা বলি ব্যাক ওয়ার্ক রেশিও। আর থার্মাল এফিসিয়েন্সি তো আমরা জানি যে আমরা আউটপুটে কতটুকু নেট ওয়ার্ক ডান পাই, তাকে আমরা কতটুকু ওয়ার্ক বা এনার্জি ইনপুট দিলাম সেটাতে ভাগ করলে আমরা থার্মাল এফিসিয়েন্সি পাবো। এই হচ্ছে আমাদের প্রবলেমের ব্যাখ্যা। তো প্রবলেমটা খুবই সিম্পল, আমরা এটাই করব আর কি। আমরা যদি বুঝে থাকি তো প্রবলেমটা খুবই সিম্পল লাগবে, না হলে আমাদের কাছে অনেকের কাছে কঠিন লাগতে পারে আর কি। তো আমি আসলে স্টুডেন্টদের রেসপন্স নেই যে তারা কিভাবে চিন্তা করতেছে আর কি, এটা আমার অভ্যাস। যদিও স্টুডেন্ট এটা পছন্দ করে না আমি বুঝি, তারপরেও এটা আমি করি। আমি আসলে যখন বুঝতে পারি যে ছাত্ররা জিনিসটা ভালো জানে, তখন আমি সেই জিনিসে অতটা ইম্পর্টেন্স না দিয়ে দ্রুত যাওয়ার চেষ্টা করি। এজন্য আমি ছাত্রদের মানে ফিডব্যাকটা নেই, এটা অনেকে ভালো লাগে না। তো তোমরা কি কেউ একটু কোনো আইডিয়া আছে যে অঙ্কটা আমরা কিভাবে করতে পারি?
পাশে দেখো একটা ডায়াগ্রাম আছে আর প্রবলেমটা আছে। কেউ কি হেল্প করতে পারবা যে কিভাবে এটা করতে পারি? এনিওয়ান? তোমরা হ্যান্ড রেজ করতে পারো বা চ্যাট বক্সে বলতে পারো যে আমি পারবো স্যার, সে আনমিউট করে কথা বলো। আচ্ছা, কেউ এমন যে কোনো আইডিয়া দিতে পারবে এভাবে এভাবে করা যায়? কেউ নাই? এই তোমরা শুনতেছো নাকি নাই? ক্লাসে নাই? কোথায় গেছো? শুনতেছি সব। কেউ পারবা নাকি প্রবলেমটা? তার অনেক বড় মনে হচ্ছে। না, একদম বড় না। বইয়ে বড় ভাবে করা থাকলেও তুমি যদি বুঝো এটা অনেক ছোট ভাবে করা যায়। কেউ কি পারবা না? স্যার আমরা স্যার টেম্পারেচার দেওয়া আছে স্যার, হ্যাঁ, 3 নম্বর পয়েন্টে, 1 নম্বর পয়েন্টের আর 3 নম্বর পয়েন্টের স্যার, ওখান থেকে স্যার এনথালপিটা বার করতে পারি। এনথালপি বের করতে পারো? কোত্থেকে এনথালপি বের করতে পারো? স্যার ওই যে স্যার চার্জ যে দিচ্ছেন স্যার পার্শ্ববর্তী হ্যাঁ হ্যাঁ, এনথালপি বের করলাম, তারপর? এনথালপি স্যার আমরা স্যার মানে প্রেসারের রেশিও অনুপাতে আমরা স্যার তখন প্রেসারটা পাইতে পারবো, প্রেসারটা পাইলে আমরা আবার চেয়ার থেকে আবার তাও টেম্পারেচারটা পাইতে পারবো। যাই আবার হোক, তুমি টেম্পারেচার পাশে যেটা করা আছে সেটা থেকে তুমি একটা আইডিয়া দিলে, এটা খুব ভালো। তাও ভালো তুমি চেষ্টা করছো। যাই হোক, আমরা আসলে বুঝতে পারছি যে এটা আসলে আমাকে প্রথমে বললে এরপরে তোমরা পারবা। দেখো যে প্রবলেমটা খুবই সিম্পল। এখানে আমাদের প্রেসার রেশিও দেওয়া আছে। প্রেসার রেশিও দেওয়া আছে মানে হলো, প্রেসার রেশিও মানে P2 ভাগ P1। এটা কনস্ট্যান্ট প্রেসার 2 থেকে 3, তাই না? তাহলে আহ, এই যে এটা 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 হচ্ছে আমাদের কনস্ট্যান্ট প্রেসার লাইন 2 থেকে 3। তাহলে এই 1 নম্বরে যে প্রেসার আর 2 নম্বরে যে প্রেসার, এই দুইটা প্রেসারের অনুপাতটাই হচ্ছে প্রেসার রেশিও। সেটা আমাদের P2 ভাগ P1 এটা আমাদের দেওয়া আছে, তাই না? এই প্রেসার রেশিও যেহেতু দেওয়া আছে, তো এইটা আমরা দুটো প্রেসারের যে কোনো একটা যদি আমরা জানতে পারি তাহলে অপরটা বের করতে পারবো। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল সিম্পলিসিটি। তো তাহলে 1 নম্বর পয়েন্টের আমার টেম্পারেচার দেওয়া আছে, এই টেম্পারেচার থেকে আমরা প্রেসার, 1 নম্বর পয়েন্টের প্রেসারটা আমরা কিভাবে পাবো? সবচেয়ে মজার ব্যাপার এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে যে আমরা টেম্পারেচার জানলে আমরা এই পয়েন্টের প্রেসার রেশিওটা সরাসরি একটা টেবিল থেকে পেয়ে যাই। এই টেবিলটা তোমাদের পরীক্ষার সময় বা সব সময় তোমাদের সাপ্লাই দেওয়া হবে। সেটা কি দেখো, যে এই টেবিলে বাম পাশে টেম্পারেচার দেওয়া আছে, তার রেসপেক্টে এটা একটা আইডিয়াল গ্যাসের জন্য এই টেবিলটা। দেখো তার এনথালপি পাওয়া যায়, ওই সময় তার প্রেসার কত হয় সেটা পাওয়া যায়। এই কথা বলতেছো কেন? কথা বললে ইয়াটা অফ করে নাও, মিউট করে নাও। এটা ছবিটা আমি একটু বড় করি। আচ্ছা দেখো এই টেবিলটা, হ্যাঁ কি বলতে চাও বলো? শাহিন আহমেদ নয়ন, বলো কি বলতে চাও? কথা বলো না কেন? বলো বলো। স্যার মিস্টেক হয়েছে এটা আর কি। আচ্ছা দেখো, যে আমরা একটা টেম্পারেচার রেসপেক্টে এনথালপি পাচ্ছি, প্রেসার রেশিও পাচ্ছি, ইন্টারনাল এনার্জি পাচ্ছি, আর এটার এন্ট্রপি পাচ্ছি, স্পেসিফিক এন্ট্রপি পাচ্ছি। তাহলে তো আমাদের আর কোনো চিন্তা নাই, আমরা টেবিল টেম্পারেচার দেওয়া আছে, টেবিল থেকে ওইখানকার প্রেসারটা পাবো, অর্থাৎ 1 নম্বর পয়েন্টের প্রেসারটা পাবো। তাহলে 1 নম্বরের প্রেসার পাইলে তো 2 নম্বরের প্রেসার বের করা আমাদের জন্য কোনো ব্যাপার না, কারণ প্রেসার রেশিও তো দেওয়া আছে, তাই না? এটা গেল 1 নম্বর নম্বরের সলিউশন। আমি মনে করি এটার জন্য আর বিষয়টা তোমার, ক্লিয়ার না স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার বিষয়টা না? বুঝতে পারি না স্যার, প্রেসার জানলে টেবিলটা কিভাবে আরেকটু আর কি বুঝা যাচ্ছে। আচ্ছা দেখো আচ্ছা। এখানে প্রেসার রেশিও দেওয়া আছে কত? 8 দেওয়া আছে, তাই না? প্রেসার রেশিও মানে হলো P2 ভাগ P1। এই যে এখানে, এটা যে এখানে দেখো লেখছে, দেখো এই P2 ভাগ P1 হচ্ছে এই এই যে আমরা ডায়াগ্রামটা আঁকছি, এটা হচ্ছে একটা আইডিয়াল সাইকেলের ডায়াগ্রাম। এখন এই PR2 PR1 এই দুইটা প্রেসারকে বলা হচ্ছে যে আমরা
টেবিল থেকে যেটা পাচ্ছি সেটাকে বলি হচ্ছে PR1 আর PR2। মূলত এই P1 আর P2 যা PR1 আর PR2 তাই। আমি জাস্ট তোমাদের এখানে জাস্ট টেবিল থেকে যে ভ্যালুটা পাওয়া গেল সেটাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করার জন্য দুই নামে বলা হচ্ছে। একটাকে সিম্পল নাম্বার দিয়ে বলা হচ্ছে P2 P1, আর টেবিল থেকে যেগুলো পাওয়া যাচ্ছে সেটাকে বলা হচ্ছে PR2 PR1। বুঝতে পারছো? দেখো PR2 ডিভাইডেড বাই PR1 ইকুয়াল টু P2 ভাগ P1, আসলে দুইটা সেম জিনিস। তো আমি টেবিল থেকে টেম্পারেচারের রেসপেক্টে অর্থাৎ 300 ডিগ্রি সেন্টিগ্রেডের রেসপেক্টে দেখো এই যে 300 টেম্পারেচার দেওয়া আছে, তার রেসপেক্টে প্রেসার কত? 1 দেখতে পাচ্ছ আমি যে দাগ দিচ্ছি? জি স্যার, দেখা দেখা যাচ্ছে 1.3। হ্যাঁ 1.386, এই ভ্যালুটা এই দেখো এখানে দিছে। তাহলে আমার তো এখানে প্রেসার রেশিও দেওয়া আছে, এখানে P2 ভাগ P1 এর মান তো দেওয়া আছে কত? 8, আর PR1 আমি পাইলাম হলো টেবিল থেকে। এই দুইটা গুণ করলে কি পাবো? PR2। এই PR2 আর হলো P2 দুইটা আসলে সেম জিনিস, বুঝছো? তার মানে হলো 2 নম্বর পয়েন্টের আমি এখান থেকে কি পাইলাম? প্রেসার পাইলাম। এখন এই 2 নম্বর পয়েন্টের যে প্রেসারটা পাইলাম সেইটার রেসপেক্টে 2 নম্বর পয়েন্টের টেম্পারেচারটা আমি বের করতে পারি কিভাবে? দেখো এখানে আসছে কত? 11.09 আসছে 2 নম্বর পয়েন্টের প্রেসার। এখন আমি এই প্রেসার বরাবর যাব যে 11.09টা কোথায়? এই যে 11.10 আছে, দেখতে পাচ্ছ? এই 11.10 রেসপেক্টে টেম্পারেচার কত? 540। এই দেখো 540। আর এখানে আমাকে বের করতে বলছে কি? যে 2 নম্বর পয়েন্টের টেম্পারেচার বের করতে বলছে। তাহলে তোমার তো 1 নম্বরের অ্যান্সার তো হয়ে গেল। এই যে 2 নম্বরের তুমি টেম্পারেচার পেয়ে গেলা। এখন কি ক্লিয়ার? এখন কারো কোনো সমস্যা আছে? আবার বলবো, অসুবিধা নেই। জি স্যার ক্লিয়ার। এখানে তো এনথালপি বের দরকার নেই স্যার। এখানে এনথালপি এমনি বের করে রাখছে। এই যে ওয়ার্ক রেশিও বের করতে হবে না, ব্যাক ওয়ার্ক রেশিও, এটা যখন বের করবে তখন হলো এনথালপি তোমার বের করতে হবে। তো এখানে জাস্ট আগের থেকেই লিখে রাখছে আর কি। তুমি যদি শুধু 1 নম্বরের সমাধান করতে চাও সেক্ষেত্রে তোমার H2 H1 এগুলো আসলে লাগবে না এখানে। এটা লাগবে হচ্ছে 2 নম্বর করতে গিয়ে লাগবে। বুঝতে পারছো? এরা জাস্ট আগে থেকেই বের করে রাখছে যাতে বারবার তুমিও তাই করবে আসলে। কারণ কি, তুমি যখন টেবিল দেখবা, টেবিল দেখতে তোমার পরীক্ষার সময় বেশ টাইম লাগবে। এই টেম্পারেচার দেখে দেখে এগুলো খুঁজে খুঁজে বের করতে অনেক টাইম লাগবে। এই কারণে তুমি যখন কোনো একটা পয়েন্টের কোনো একটা ভ্যালু দেখবা, যেমন 300তে তুমি দেখতেছো হচ্ছে শুধু প্রেসার রেশিও লাগবে, তুমি তখন করবা কি, পাশে এনথালপিটাও রেখে রাখবা, এই যে ইন্টারনাল এনার্জি লিখে রাখবা, যাতে পরবর্তীতে ওই টেম্পারেচারে আবার খুঁজে খুঁজে আবার টেবিল না না দেখতে হয়। বুঝতে পারছো আমার কথা? আর এই ভ্যালুগুলো তুমি যদি পাশে লিখে রাখো এতে কোনো সমস্যা নাই। কেউ কথা বলতেছো কিন্তু আমি বুঝতে পারতেছি না। সাইকেলটা রিভিউ করলে ভালো হয়, কারণ আসলে সাইকেলের সাথে এটা মিলে কষ্ট হচ্ছে। আবার রিভিউ করবো, আবার সময় লাগবে তো। এগুলো করে করে তো আমি অনেক পিছিয়ে গেছি। আমি শুনলাম সুমন স্যারের নাকি ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আমার শেষই হচ্ছে না। হ্যাঁ, এক ক্লাসে পড়াবো আবার সেটা যদি আবার বলি তাহলে তো ভাই পিছিয়ে যাবো। একই জিনিস বারবার পড়াবো, 1.5 ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে বলবো স্যার আজকে ক্লাস থাক, তখন কি করবো বলো? তোমাদের তো আসলে ক্লাসে আসার আগে একটু হলো বই খুলে দেখা উচিত, স্যার কতদিন এটা পড়াইছে আমি একটু দেখি। জাস্ট 2 পলক দেখলা তাই তো হয়ে গেল, আর কিছু লাগে? আচ্ছা ঠিক আছে, যেহেতু ক্লেম করছো আমাকে বলতে হবে, না হলে সমস্যা। দেখো এইটা সবাই কি সবারই সুবিধা হয় না বললে? দেখো ব্রাইটন সাইকেল এটা আমরা কতদিন পড়ছিলাম, কিন্তু তোমরা আবার জানতে চাচ্ছ বলে এটা আমাকে তোমাদের বলতে হচ্ছে। দেখো এটা হচ্ছে একটা গ্যাস টারবাইন সাইকেল, যেটাতে মানে যেটা 4টা প্রসেস নিয়ে গঠিত। প্রথম প্রসেসটা 1 থেকে 2, এটা হচ্ছে কনস্ট্যান্ট এনট্রপিতে কম্প্রেশন, অর্থাৎ আইসেন্ট্রপিক কম্প্রেশন 1 থেকে 2। যে ঘটনাটা ঘটবে হচ্ছে একটা কম্প্রেসরের মধ্যে। এরপরে
আসছে হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে হিট অ্যাডিশন 2 থেকে 3। এই ঘটনাটা ঘটবে হচ্ছে এখানে কম্বাসন চেম্বারে। এখানে হলো একটা ফুয়েল দেওয়া হবে, সেই আর এর এর মধ্যে কম্প্রেসড এয়ার আসবে কম্প্রেসর থেকে। এইখানে হলো সেই কম্বাসনটা ঘটবে বা পূর্বে ফুয়েলটাকে বার্ন করানো হবে এই কম্প্রেসর চেম্বারের মধ্যে। এরপরে এই জন্য যে কম্বাসন হওয়ার পরে যে কম্বাসন মিক্সচার তৈরি হবে, যে গ্যাস তৈরি হবে, সেটা থাকবে হচ্ছে খুব হাই টেম্পারেচার এবং প্রেসার। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে 2 থেকে 3 হচ্ছে এই সাইকেলের সবচেয়ে বেশি প্রেসার এবং টেম্পারেচার। দেখো 3 নম্বর পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার। তো তার মানে এই ভিতরের যে গ্যাসটা হয়ে যাবে তার এনার্জি থাকবে অনেক বেশি, থার্মাল এনার্জি থাকবে অনেক বেশি। এই এনার্জিটাই আমরা ওয়ার্ককে পরিণত করব কোথায়? একটা টারবাইন দিয়ে। এটা হচ্ছে সেই টারবাইন। এই টারবাইনে যেটা ঘটবে সেটা হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপানশন 3 থেকে 4, আমরা পিভি ডায়াগ্রামে দেখতে পাচ্ছি। এরপরে যেটা হবে সেটা হচ্ছে এখানে যখন এই মিক্সচারটা ওয়ার্ক ডান তৈরি করে ফেলবে টারবাইনে, তারপরে টারবাইনের এক্সজস্ট দিয়ে বের হয়ে ইনভায়রনমেন্টে চলে যাবে। বোঝা গেল? এরপরে কম্প্রেসর আবার নতুন করে এনভায়রনমেন্ট থেকে এয়ার নেবে, নিয়ে আবার নতুন করে কম্প্রেস করবে, আবার কম্বাসন চেম্বারে যাবে, আবার ওয়ার্ক ডান তৈরি করতে থাকবে। এভাবেই হচ্ছে আমাদের এই ব্রাইটন সাইকেলটা চলতে থাকবে। এখন ক্লিয়ার? তো আমরা বলছিলাম গ্যাস টারবাইন স্যার, থ্যাংক ইউ সাইকেল দুই স্যার। রকম। একটা হচ্ছে ওপেন সাইকেল গ্যাস টারবাইন, যেখানে হলো এক্সজস্টটাকে আমরা এনভায়রনমেন্টে ছেড়ে দিব। আর একটা থাকবে হচ্ছে ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন। ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন হচ্ছে টারবাইন থেকে যে এক্সজস্টটা বের হয় সেটাকে আমরা কি করব, একটা হিট এক্সচেঞ্জার দিয়ে তাকে ঠান্ডা করব, এই যে হিটটা বাইরে ছেড়ে দিব। এরপরে ওই গ্যাসটাকে আবার কম্প্রেসরের মধ্যে দিব। যখন ওয়ার্কিং ফ্লুইডটা এক মানে একটা ওয়ার্কিং ফ্লুইডই বারবার সাইকেলের মধ্যে ঘুরতে থাকবে, সেটাকে বলবো হচ্ছে ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন। দুইটাই হচ্ছে আমাদের ব্রাইটন সাইকেলে কাজ করে। আমরা পিভি এবং টিএস ডায়াগ্রাম দেখলাম। এটাই ছিল হচ্ছে গত দিনের পড়া। তো এখন মনে হয় তোমাদের এটাতে আর প্রবলেম নাই, এখন অঙ্কটা করতে যাই আর কি। তো অঙ্কের ফার্স্ট পার্টটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি সেকেন্ড পার্টটা করতে চাই আর কি। দেখো সেকেন্ড পার্টে কি আছে। সেকেন্ড পার্টে আছে হচ্ছে টেম্পারেচার, দ্য গ্যাস টেম্পারেচার অ্যাট এক্সিট অফ দি কম্প্রেসর। এটা হয়ে গেল এক্সিট অফ দি টারবাইন, অর্থাৎ টারবাইনের বাইরের কোথায়, কোন পয়েন্টটা, টারবাইনের এক্সিট কোনটা আমরা বলতে জানি তো? এই ডায়াগ্রামে বলতে পারবা কেউ টারবাইনের এক্সিট কোনটা? 3 নাম্বারটা স্যার। আমি ধরবো, দাঁড়াও তোমাদের রোল নাম্বার করে ধরি। কি করো ক্লাসে? রোল নাম্বার আমি যাকে ধরবো সে বলবা। রোল নম্বর মেহেদি হাসান 17204 আসো। মেহেদি হাসান কই? মেহেদি হাসান কই? ওকে কি অ্যাবসেন্ট করে দিব নাকি? স্যার আইডিটা স্যার আরেকবার বলুন। 17204। জি স্যার, আমি স্যার। তুমি মেহেদি? জি স্যার। শিওর? জি স্যার। আচ্ছা, তুমি ভিডিওটা অন করো তো, তোমাকে দেখি। দেখা যায়। জি স্যার, ওই মেহেদি স্যার, ওই মেহেদি। এই যে হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি অন রাখো হ্যাঁ ভিডিওটা। তুমি হচ্ছে বলবা ঠিক আছে স্যার। যে এই দেখো যে টিএস ডায়াগ্রামটা আছে, টিএস ডায়াগ্রামে তুমি বলবা যে টারবাইনের এক্সজস্টটা কোন পয়েন্ট, মানে এক্সিট পয়েন্টটা কোনটা। টারবাইনের ইনলেটটা হচ্ছে কোথায়? দেখো এইটা 1 নম্বর ছিল হচ্ছে কম্প্রেসরের ইনলেট, 2 হচ্ছে কম্প্রেসর আউটলেট, 3 হচ্ছে 2 হচ্ছে একই সাথে
কম্বাসন চেম্বারের ইনলেট, 3 হচ্ছে কম্বাসন থেকে বের হওয়ার পয়েন্ট 3, সাথে সাথে এটা হচ্ছে টারবাইন ইনলেট ইনলেট, আর 4 হচ্ছে এক্সিট। এটা যদি না পারো তাহলে তোমার ক্লাসে থাকার তো কোনো দরকার নাই, তার মানে কিছুই বুঝো নাই তুমি। ওকে, ইউ মে গো। এরপর ঠিকভাবে করবা, ঠিক আছে? তুমি ভিডিও অফ করো। জি স্যার। ওকে, স্যার এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এটা যদি স্যার ওপেন লুপ হয় তাহলে 4 হচ্ছিল, কিন্তু স্যার ওপেন থেকে যদি ক্লোজ লুপ হয় তাহলে 4 থেকে 1 বলা লাগবে না স্যার? কি বলো? স্যার ওপেন লুপ হলে এখানে এক্সিস্টটা হবে স্যার 4, কিন্তু যদি ক্লোজ লুপ হয় তাহলে 4 থেকে 1 বলা লাগবে নাকি স্যার? 4 থেকে 1 কি বলতে হবে? এটা কি? এটা হলো স্যার হিট। ওপেন লুপের ক্ষেত্রে আমি সরাসরি এক্সিস্টটা মানে টারবাইনের ক্ষেত্রে আর কি, টারবাইনের আউটলেটটা 4 বলতে পারি, কিন্তু যখন আমি ক্লোজ লুপ হবে তখন কি 4 বলবো নাকি 4 থেকে 1 বলবো, 4 থেকে 1 বলবো আর কি? অবশ্যই 4 বলবা, এইখানেই তো সে এক্সিট করে দিল। ছবিটা মনে করে দেখো, সে ওপেন হোক আর ওপেন ক্লোজ লুপের হোক, ক্ষেত্রে হচ্ছে 4 নম্বরে, কিন্তু না না সব ক্ষেত্রেই 4। এই দেখো, এক্সিট সব জায়গায় 4, সে ওপেন হোক আর ক্লোজ হোক। বুঝছো না? ছবি দেখতে পাচ্ছ এখন? জি স্যার। মানে সে ওপেন হোক আর ক্লোজ হোক, তার এক্সিট একটাই, সেটা হচ্ছে 4, ইনলেট একটাই 3। এখানে কোনো পার্থক্য নাই, শুধু হচ্ছে এখানে যেটা ওপেন লুপ সেখানে হিটটা জি স্যার, রিজেক্ট thank you, করতেছে সে হলো পরিবেশে, আর এখানে হিট রিজেক্ট করতেছে পরিবেশেই, কিন্তু মাঝে হচ্ছে একটা শুধু একটা হিট এক্সচেঞ্জার দেওয়া আছে, এটাই, আর কোনো পার্থক্য নাই। আচ্ছা, এখন দেখো যে এইখানকার 4 নম্বর পয়েন্টের আমরা টেম্পারেচার বের করতে চাই, তো কেউ পারবা না এটা? আমি স্যার তো- পাওয়া যাবে স্যার T4। হ্যাঁ, তোমাদের যদি 1 নম্বর বুঝে থাকো মানে ইয়েটা মানে 2 নম্বরে কিভাবে আমরা টেম্পারেচার বের করলাম এটা যদি বুঝে থাকো, তাহলে 4 নম্বরেরটা আমার আসলে বলারই দরকার নাই। জি স্যার, স্যার 3 তো দেওয়া আছে। ওটা তো রেশিও থেকে বের করতে হবে নাকি স্যার? হ্যাঁ, একই রকম। তোমার এই 2 নম্বরের যে প্রেসার, 3 নম্বরের যে প্রেসার, এটা তো সেম, কারণ এটা কনস্ট্যান্ট প্রেসার। 1 এর যে প্রেসার, 4 এর যে প্রেসার, একই তো প্রেসার, কারণ এটা তো কনস্ট্যান্ট প্রেসার লাইন এটা। তার মানে এই টোটাল প্রেসার একই রকম থাকে। তাহলে 1 আর 2 এর জন্য যে প্রেসার রেশিও, 3 আর 4 এর জন্য কি প্রেসার রেশিও একই। এখানেও প্রেসার রেশিও কত? 8। এটাতে কোনো সমস্যা নাই তো। তাহলে দেখো যে সেম একই রকম ভাবে আমরা ওই যে P4 ভাগ P3 আর PR4 ইকুয়াল টু P4 ভাগ P3 ইকুয়াল টু PR3, এটা করলে এখান থেকে এই যে P4 ভাগ P3 যে মানটা দেওয়া আছে সেটা বসায় দিলাম, আর এই যে 330.9 এটা হচ্ছে আমরা টেবিল থেকে পাবো। টেবিল থেকে কত টেম্পারেচার রেসপেক্ট পাবো? দেখো, ইনলেটের টেম্পারেচার দেওয়া আছে 1300 কে, সেটা হলো T3 টেম্পারেচার 1300 কে। তাহলে 1300-র জন্য আমাদের টেবিল থেকে দেখে আসতে হবে 1300 কই। নাই তো স্যার। টেবিলটা ছোট, তো এখানে যদি 1300 থাকতো, 1300 থেকে আমরা দেখে এই ভ্যালুটাই পাইতাম, PR3 ইকুয়াল টু 330.9। তোমাদের অসুবিধা নাই, পরীক্ষার সময় পুরো টেবিলটাই দেওয়া হবে। এই টেবিলটা আমি শুধু রাখছি তোমাদের বোঝার জন্য আর কি, ঠিক আছে? তাহলে এইখান থেকে P3টা পাবো, আর এই P4 বা P3-র মান তো আমাদের দেওয়াই আছে, সেটা বসালে আমরা কি পাবো? 4 নম্বর পয়েন্টের প্রেসার রেশিও পাবো, প্রেসার পাবো। 4 নম্বর পয়েন্টে যে প্রেসার থাকবে সেই প্রেসারের রেসপেক্টে আমরা টেম্পারেচার পাবো হলো 770 কে। কারো কোনো সমস্যা থাকলে বলো। স্যার আমরা স্যার যখন প্রেসার রেশিওটা P2 ভাগ P1 ধরলাম তখন 8 এ ধরলাম, কিন্তু স্যার যখন P4 ভাগ P3 দিলাম 1 ভাগ 8 কেন ধরলাম স্যার? এটা একটু বুঝলাম না। এটা বুঝলে না? আচ্ছা, প্রেসারটা তুমি এই সব সময় চিন্তা করবে যে টিএস ডায়াগ্রামে দেখো তো প্রেসারটা কোথায় বেশি, এই লাইনে বেশি, 2 থেকে 3-এ এই জায়গায় প্রেসার বেশি, নাকি 1 থেকে 4 এখানের প্রেসার বেশি? স্যার 2 থেকে 3 এ তো প্রেসার কনস্ট্যান্ট স্যার। কনস্ট্যান্ট, কিন্তু এখানকার প্রেসার বেশি, নাকি হচ্ছে 1 থেকে 4 যে প্রসেসটা আছে এখানে প্রেসার বেশি? স্যার 1 থেকে স্যার এখানে প্রেসার বেশি স্যার।
তাই? আর কেউ? 2 থেকে 3 স্যার। কেন দুই থেকে তিনে কেন? কারণ স্যার ওখানে কম্প্রেশন ইউজ করা হয়, প্রেসারটা বাড়ানো হয়েছে। এক্স্যাক্টলি, এইটা হচ্ছে থার্মোডাইনামিক্স। এটা হলো বোঝার জিনিস। কে বললো এটা? আশরাফুল ইসলাম স্যার, আচ্ছা, 68। ভেরি গুড। যাক, একজন তো পারছো। তো দেখো যে আমরা যদি এইটা যদি না বুঝি তাহলে কেমন করে হলো বলো? কম্প্রেসরের কাজই হচ্ছে প্রেসার বাড়ানো। সে 1 থেকে 2 এ নিয়ে গেল, কি দেখো খাড়া একই সাথে টেম্পারেচারও বাড়লো। তো তাহলে এখানে প্রেসার বাড়াই দিছে তো, কম্প্রেসরের কাজই প্রেসার বাড়ানো। তাহলে কম্প্রেসর থেকে যখনই বের হবে তারা প্রেসার অবশ্যই বেশি থাকবে, এতটুকু তো কমন সেন্স থাকা উচিত। হচ্ছে টারবাইনে কি করে, এই প্রেসার আর টেম্পারেচারটাকে কাজে লাগায় ওয়ার্ক তৈরি করে। তার মানে এখানে প্রেসার সে রিলিজ করে দিছে। টারবাইনের মধ্যে আর কোনো কিছুই হয় না, সেখানে হচ্ছে গ্যাসটাকে এক্সপান্ড করার সুযোগ দেওয়া হয়। তোমরা জানো যে যখনই গ্যাসটা এক্সপান্ড করার সুযোগ পায় তখনই ওয়ার্ক ডান তৈরি হয়। তাহলে তো 4 থেকে 1 অবশ্যই প্রেসার কি থাকবে, কম থাকবে। এ কারণেই আমি এখানে নিছি কি P4 ভাগ P3। তাহলে কি হবে, P4 এর টেম্পারেচার বেশি, সরি প্রেসার বেশি না P3? তাহলে তো এখানে প্রেসার রেশিওটা অবশ্যই 1/8 হবে, তাই না? এখানে P4 এর প্রেসার যেহেতু কম, সেহেতু এটা হবে 1 আর P3 হবে হচ্ছে 8। না হলে তো প্রেসার রেশিও 8 কোনোভাবেই হবে না, তাই না? এখন বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, যাই হোক। তো এখন আমরা টেম্পারেচার বের করতে পারলাম 2 আর 4 এর। তো তোমাদের পরবর্তী প্রবলেমটা বলছে যে দি ব্যাক ওয়ার্ক রেশিও। ব্যাক ওয়ার্ক রেশিওটা আমরা জানি যে কম্প্রেসর ওয়ার্ক ডিভাইডেড বাই হচ্ছে টারবাইন ওয়ার্ক। তাহলে আমাকে এই কম্প্রেসর ওয়ার্ক আর টারবাইন ওয়ার্কটা বের করতে হবে। তো এর আগের দিন দেখো আমি তোমাদের বলছিলাম যে এই যে আমাদের ব্রাইটন সাইকেলটা আছে, এখানে যে ঘটনাগুলো ঘটতেছে সবই হচ্ছে স্টেডি ফ্লো প্রসেসে ঘটতেছে। অর্থাৎ এখানে ফ্লো হচ্ছে, এটা কিন্তু মানে ক্লোজ সিস্টেমে ঘটতেছে না। তাহলে ক্লোজ সিস্টেমের যদি না ঘটে তাহলে স্টেডি ফ্লোর জন্য আমরা কম্প্রেসর ওয়ার্ক সমান সমান কি জানি, H2 মাইনাস H1। এই সূত্র দিয়ে কারো কোনো প্রবলেম আছে? এই যে এই সূত্রটা যা লেখা হয়েছে, লজ্জার কিছু নাই। আমি হয়তো তোমাদের কিছু বলবো রাগ করে, কিন্তু তারপরে তোমাদের শেখার জন্য লজ্জা করা উচিত না বলে মনে করি। তারপরে তো এখন অনেক সুবিধা, তোমার ভিডিও অফ আছে, তোমার চেহারা দেখতে পাচ্ছি না, অনেক সুবিধা না? আচ্ছা তুমি বলো তো যে, কেউ বলো তো যে এটাতে কোনো সমস্যা নাই, এই যে কম্প্রেসর ওয়ার্ক, কম্প্রেসর ইন ইকুয়াল টু H2 মাইনাস H1, এটা কোত্থেকে আসলো? এটা কোত্থেকে আসলো? উজ্জ্বল, পারবা? স্যার ইউন সমান স্যার স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন থেকে স্যার। ইউন সমান কি হ্যাঁ, স্যার? এনার্জি ইকুয়েশনটা বলো তো কি? কিউ নেট মাইনাস ডাব্লিউ নেট ডাব্লিউ নেট ইকুয়াল টু, আরে লিখতেও পারি না, এটা তো লেখাও যায় না, H2 মাইনাস H1, H2 মাইনাস H1, সাথে আরো কি ছিল, কেউ কে E2 মাইনাস কে E1। আজকে একদম লিখতে পারতেছি না, কাহিনী আমার মাউসটা বোধহয় নষ্ট হয়ে গেছে। তাহলে আমি তোমাদের মুখে বলি, তোমরা একটু রিকল করো আর কি। এটা ছিল হচ্ছে স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন। স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন কি, কিউ নেট মাইনাস ডাব্লিউ নেট ইকুয়াল টু H2 মাইনাস H1। H2 মাইনাস H1 মানে হচ্ছে এনথালপির পরিবর্তন, প্লাস হচ্ছে কাইনেটিক এনার্জির পরিবর্তন, প্লাস ছিল হচ্ছে পোটেনশিয়াল এনার্জির পরিবর্তন, তাই না? এটা ছিল স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন। কিন্তু আমরা যেহেতু এই ঘটনাটা ঘটতেছে কোথায়, কম্প্রেসরের মধ্যে, কম্প্রেসরের মধ্যে এই কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ নাই, মূলত পটেনশিয়াল এনার্জিরও কোনো পরিবর্তন নাই। তার মানে এগুলো শূন্য, এগুলো নাই, শুধু পরিবর্তন হচ্ছে এনথালপি H2 মাইনাস H1। আর এখানে কোনো কি করা হচ্ছে না, হিট আদান প্রদান হচ্ছে না, কারণ হলো আইসেন্ট্রপিক কম্প্রেশন। তাহলে কিউ
নেটের মান হলো 0। এইখান থেকে আমাদের সূত্রটা আসছে কি, এটা। এখন কথা হলো যে মাইনাস ডাব্লিউ নেট ছিল, তাহলে তো এটা হওয়ার কথা H1 মাইনাস H2, কিন্তু আমরা কি করছি যে কম্প্রেসরে হলো ওয়ার্ক ইনপুট দিছি, ওয়ার্ক ইনপুট হলে চিহ্ন কি হয়ে যায়, উল্টে যায়। এ কারণে হলো ডাব্লিউ কম্প্রেস ইন মানে হলো ডাব্লিউ ইন ইকুয়াল টু হচ্ছে H2 মাইনাস H1। এটা বুঝছো সবাই? সরি, এটা H1 হবে। লিয়াকত আসো? জি স্যার, এটা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। হুম, অনেক দূরের একটা স্টুডেন্টকে ধরবো। একটা হচ্ছে খালেদ হাসান 172008, মানে 8 রোল। আসো? তোমাদের জি একটা স্যার। করে রোল নাম্বার বলবো, আর একটা বন্ধু তাকে ফোন দেবে বা মেসেজ দেবে, তাই না? এত পরে রেসপন্স করো কেন? এত টাইম আছে আমার? বলো তো যে আনমিউট করতে তো একটু সময় লাগে। হ্যাঁ, এই যে দেখো আমি যে সূত্রটা এখন বলতেছি, এটা কি জানো তুমি যে ডাব্লিউ কম্প্রেশন ইন ইকুয়াল টু H2 মাইনাস H1? জি স্যার। কিভাবে পেলাম এটা? ওকে, যাক, এত সময় আসলে আর দিতে চাচ্ছি না। দেখো, এটা হচ্ছে স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন থেকে আমরা পাইছি, এবং পরের যে ইকুয়েশনটা টারবাইন ওয়ার্ক, এটাও আমরা সিমিলার ওয়েতে পাইছি। এগুলো সবই হচ্ছে জি স্যার। হ্যাঁ স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন থেকে পেয়েছি। স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন গুলো আমরা ফ্লো প্রসেসের জন্য ইউজ করি। এখন এটা আবার জিজ্ঞেস করো না যে স্যার এটা কেন স্টেডি ফ্লো হলো। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ যে এই যে আমাদের যে টারবাইনের ছবি দেখতে পাচ্ছ, এখানে দেখো প্রত্যেকটা ডিভাইসের মধ্যে দিয়ে কি করতেছে, কন্টিনিউয়াসলি ফ্লুইড ফ্লো করতেছে। এখানে কোনো ক্লোজ সিস্টেম নাই, এই কারণে এখানে আমাদের স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন ইউজ করতে হচ্ছে। তো এখন আমরা H2 মাইনাস H1, দেখো যে আমরা H2 আর H1 এর মান কিন্তু আমরা টেম্পারেচার রেসপেক্টে আগেই বের করে নিয়ে আসছি। এই যে এখানে আগেই বের করা আছে, কোত্থেকে? টেবিল থেকে। জাস্ট টেবিল থেকে H2 আর H1 এর মান যদি আমরা বসাই দেই এই ইকুয়েশনে, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব কম্প্রেসার ইন। একইভাবে H3 আর H4 এর মানও আমরা দেখো যে বের করে রেখে দিয়েছি, কোত্থেকে? টেবিল থেকে। তাহলে এখান থেকে আমরা দুইটা ওয়ার্ক ডান পাবো। এই দুটাকে যদি আমরা রেশিও করি তো তখন আমরা এই ব্যাক ওয়ার্ক রেশিওটা আমরা বের করতে পারবো, যেটার মান হচ্ছে 0.403। এখন যে এই ব্যাক ওয়ার্ক রেশিও বলতে আসলে কি বোঝাচ্ছে? ব্যাক ওয়ার্ক রেশিও বলতে বোঝাচ্ছে যে দেখো যে টারবাইনের 40% যে ওয়ার্ক আছে সেটা হচ্ছে মানে কম্প্রেসার খেয়ে ফেলবে। তার মানে কত মানে ওয়ার্ক ডান হচ্ছে, মানে কম্প্রেসারে খরচ হয়ে যাচ্ছে। তোমরা কি এটা বুঝতে পারতেছো? তার মানে ব্যাক ওয়ার্ক রেশিও মানে আমরা ব্যাক ওয়ার্ক রেশিও দেখে বুঝবো যে কম্প্রেসার কি পরিমাণ হচ্ছে ওয়ার্ক ডান নিয়ে নিচ্ছে। তার মানে যদি 100 কিলো জুল হচ্ছে তুমি যদি পাওয়ার তৈরি করতে পারো, তার মধ্যে 40 কিলো জুলই হচ্ছে কম্প্রেসার চালাতে ব্যবহার হবে, আর 60 কিলো জুল তুমি ইলেকট্রিসিটি জেনারেট করতে ব্যবহার করতে পারবা। তার মানে ব্যাকওয়ার্ক রেশিও থেকে আমরা এটা বুঝতে পারবো। তো এরপরে দেখো আমাদের পরবর্তী প্রবলেমটা ছিল যে ইফিসিয়েন্সি বের করা। ইফিসিয়েন্সি বের একটু করতে কথা ছিল স্যার। হ্যাঁ বলো কি? আর ওখানে কি কেন জিরো? ব্যাকওয়ার্ড যেটা রেশিও আছে, তাহলে কি ওটা আমরা ধরে নিব যে কম্প্রেসরের কাজ? কম্প্রেসারের কাজ না তো ভাই, বলতেছি যে কম্প্রেসার কি কত পার্সেন্ট কাজ হচ্ছে মানে নিয়ে নিচ্ছে, মানে টারবাইনের কতটুকু কাজ কম্প্রেসর নিয়ে নিচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো ব্যাকওয়ার্ক রেশিও দেখে, আচ্ছা ঠিক আছে স্যার। তাই না? স্যার বলো কি আর কিছু? স্যার এটা টারবাইনের শ্যাফটে কম্প্রেসরকে লাগানো আছে এজন্যই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তুমি তো ছবিতে দেখলাই যে ওই টারবাইনের সাথে কম্প্রেসরটা লাগানো থাকে আর কি। প্রথম অবস্থায় একটা মোটর দিয়ে ওটাকে কম্প্রেসরটা স্টার্ট করে দেওয়া হয়, এরপরে মোটরটা বন্ধ হয়ে যায়, এরপরে টারবাইন থেকেই যে ওয়ার্ক তৈরি হয় তার মনে করো 40% দিয়ে তোমার কম্প্রেসরটাকে রান করাতে হয়। বোঝা গেছে?
আর এখন এখানে দেখো, কিউ টারবাইনের ক্ষেত্রে কিউ, হ্যাঁ হ্যাঁ কি বলো? স্যার টারবাইনের ক্ষেত্রে কিউ ইনপুটটা 0 কেন স্যার? টারবাইনের ক্ষেত্রে কিউ, টারবাইনে কি তোমার হিট হচ্ছে আদান প্রদান হতে পারবে? ইনপুটটা 0 কেন স্যার? আরে তোমরা যে স্টুপিডের মতো কোশ্চেন করো মাঝে মাঝে, তারপরে আবার ফিরে যাচ্ছে হচ্ছে এটাকে। তোমরা এখন এটা বললে হবে? দেখো এইটা ছিল হচ্ছে টারবাইন, দেখো টারবাইনে ছিল হচ্ছে তোমার আইসেন্ট্রপিক এক্সপানশন। আইসেন্ট্রপিক মানে যে সেখানে কোনো কি করতে পারবে না, হিটের আদান প্রদান হতে পারবে না। পারবে? এখানে তো কিউ এর মান হলো মানে 0, কিউ আদান প্রদান করলে তো এটা আইসেন্ট্রপিক প্রসেস হবে না, হবে? এই জন্যই হচ্ছে কিউ এর মান 0। শুধু হিট আদান প্রদান করতে পারবে হচ্ছে কম্বাসন চেম্বারের মধ্যে, আর হচ্ছে এইখানে মানে এনভায়রনমেন্টে, আর কোথাও হলো হিট আদান প্রদান করতে পারবে না। এখন বুঝছো? জি স্যার। হ্যাঁ, এতবার বলার পরে যদি এটা বলো। স্যার ব্রাইটন সাইকেলের তাহলে ইফিসিয়েন্সি কি 60% এর কম? এটা 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 একটা উদাহরণ দিয়ে বলা হচ্ছে 40%। এটা সব ক্ষেত্রে যে এরকম হবে তেমন কোনো কথা নাই। এটা আমাদের এই পার্টিকুলার এই প্রবলেমের জন্য আমরা এটা পাচ্ছি। এটা সব ক্ষেত্রে যে 40% হবে এটা না। তুমি এমন ভাবে ডিজাইন করলে যে এটাকে কমানো যায়। এটা কমানোর জন্য বিভিন্ন মডিফিকেশন আছে। তো আমরা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তারা এগুলো নিয়ে কাজ করি আর কি। এইটাকে কমায়ে 30 থেকে 20%-এর নিচে আনার চেষ্টা করা হয়। না হলে ইফিসিয়েন্সি বা হচ্ছে আমাদের ওয়ার্ক আউটপুট গ্যাস টারবাইনে অনেক কম পাওয়া যায়। এটা একটা সমস্যা গ্যাস টারবাইনে, যে গ্যাস টারবাইনে অনেক বেশি পরিমাণ ওয়ার্ক কম্প্রেসরে দিতে হয়। নর্মালি আমরা যে একটা পাম্প দেখছো না, পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প পানি তোলে, তার চেয়েও একটা কম্প্রেসর অনেক বেশি শক্তি নেয়। এই কারণে গ্যাস টারবাইন আমরা মানে সবসময় ইউজ করি না, আমরা স্টিম টারবাইন ইউজ করার চেষ্টা করি। ওটা আমরা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে পড়বো আর কি, যখন আমরা ভেপার পাওয়ার সাইকেল পড়বো। এখানে যে 40% বলা হচ্ছে এটা শুধু এই প্রবলেমের জন্য 40% আসছে, সেজন্য 40%-এর কথা বললাম। এটা সব ক্ষেত্রে 40% না। আচ্ছা, আমরা এখন দেখতে চাই থার্মাল এফিসিয়েন্সি কিভাবে বের করা যায়। দেখো থার্মাল এফিসিয়েন্সি আমরা জানতাম যে ডাব্লিউ নেট বাই হলো কিউ ইন। তো ডাব্লিউ নেট বের করতে গেলে ডাব্লিউ নেট এর মধ্যে রয়ে গেছে হচ্ছে টারবাইন ওয়ার্ক মাইনাস হচ্ছে কম্প্রেসর ওয়ার্ক। তাহলে আমরা কি পাবো? ডাব্লিউ নেটটা পাবো। তার মানে আমাকে আগে টারবাইন ওয়ার্কটা বের করে আসতে হবে, কম্প্রেসর ওয়ার্কটা বের করে নিয়ে আসতে হবে। তুমি ঠিক আগেই দেখো কম্প্রেসর, এই যে টারবাইনের ওয়ার্ক আর কম্প্রেসর ওয়ার্কটা বের করে রেখে দিছো কোথায়? এই বি নাম্বার প্রবলেমে দেখো, এইটা ছিল হচ্ছে কম্প্রেসরের ওয়ার্ক ডান, আর এইটা ছিল হচ্ছে, এইটা মানে হলো 606.6 হলো টারবাইনের ওয়ার্ক। এই দুইটা যদি বিয়োগ করো তাহলেই তোমরা পেয়ে যাবা হচ্ছে নেটওয়ার্ক। আর কিউ অন পাইতে হলে কি করতে হবে? কিউ ইন পাবো কিভাবে? কিউ ইন পাইতে হলে লাগবে হচ্ছে, আমাকে দেখতে হবে যে কিউ ইন মানে হলো আমাদের হিট অ্যাডিশন। তাহলে হিট অ্যাডিশনটা কোন প্রসেসে হয়েছে? দেখো যে আমাদের হিট অ্যাডিশন হয়েছে হলো 2 থেকে 3-এ। তাহলে এখানে কতটুকু হিট অ্যাডিশন হয়েছে সেটা আমরা বের করতে পারবো হলো এই যে কিউ ইন ইকুয়াল টু H3 মাইনাস H2 এই ইকুয়েশন থেকে। তো যেহেতু এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস এবং এখানে কোনো ওয়ার্ক আউটপুট বা ইনপুট দেওয়া হয় না, তো আমরা স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন থেকে আমরা এই ইকুয়েশনটা পাই, কিউ ইন ইকুয়াল টু H3 মাইনাস H2। তো আমরা শুধু 3 আর 2 এর যদি আমরা এনথালপি পাই তাহলেই আমরা কিউ ইন বের করতে পারবো। আমরা H3 এবং H2 এর মানটা আমরা এই 2 পয়েন্টের টেম্পারেচার রেসপেক্টে যে এনথালপি হয় সেটা টেবিল থেকে বের করে নিয়ে আসবো। নিয়ে আসলেই আমরা এই কিউ ইন এর মানটা পাবো। তাহলে আমরা এই যে দুইটা মান পাইলাম ডাব্লিউ নেট
আর কিউ ইন, এই দুইটা ভ্যালু আমরা এই মেইন ইকুয়েশনে, ইফিসিয়েন্সির ইকুয়েশনে বসাই দিলে আমরা ইফিসিয়েন্সি বের করতে পারবো। আর কোনো সমস্যা আছে কারো? এবং তোমরা ইতিমধ্যেই এই থার্মাল এফিসিয়েন্সি বের করার জন্য প্রেসার রেশিও দিয়ে যে একটা সম্পর্ক ছিল সেটাও তোমরা শিখছো। ওইটা দিয়ে যদি তুমি সরাসরি বের করো তবুও হবে, যে যেভাবে পারো সেভাবেই এফিসিয়েন্সি বের করতে পারবা। দুইটাতেই কাছাকাছি এফিসিয়েন্সি রেজাল্ট দেবে। এই প্রবলেমটা এই পর্যন্তই। কারো কোনো সমস্যা আছে? আজকে তোমরা খুব কম রেসপন্স করতেছো। না স্যার, প্রবলেম নেই স্যার। কারো কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? জি স্যার। আমি স্যার কিন্তু আসলে স্যার মানে আমি কম কিন্তু বোঝা যায় তো স্যার, মানে কম বোঝা যাচ্ছে কেন? আমি কথা পেঁচাই বলতেছি? না স্যার, মানে আসলে মানে অনলাইনে তো তেমন একটা বেশি এক ধরা যায় না, মানে না, আমি অনলাইনে স্যারদের কাছ থেকে। অনলাইনে হলেও তোমাদের যেভাবে বলা হচ্ছে বা যে প্রবলেম গুলো দেখানো হচ্ছে এগুলো একেবারেই সহজ, এগুলো তোমাদের বোঝা উচিত বলে মনে করি। তোমরা যেটার জন্য পারতেছো না সেটার কারণটা আমি জানি। সেটার কারণ হলো যে তোমরা আগের ক্লাসগুলো, তোমরা অনেক দিন হয়ে যায়, একটা ক্লাসের মাঝে অনেক গ্যাপ হয়ে যায়, তোমরা পড়ো না, এগুলো ভুলে যাও। এখন একটা থিওরি যদি ভুলে যাও তাহলে সেটা নিয়ে অঙ্ক করতে গেলে তোমাদের বোঝার কথা না, এটাই স্বাভাবিক। আমাদের স্যার মানে রেগুলারলি না থাকলে স্যার আসলে একটু কষ্ট হয়ে যায় স্যার হ্যাঁ, আমাদের। ক্লাসটা আসলে গ্যাপ হয়ে যায়। এটা পড়াইছিলাম বোধহয় কতদিন আগে। প্রায় 7-8 দিন আগে স্যার, হ্যাঁ, 7 দিন সাত আগে আট দিন স্যার। আগে পড়াইছি তো, তোমরা ভুলে গেছো। কিন্তু তোমাদের উচিত ছিল কি, এটা বই দেখে একবার দেখা, না হলে যে অঙ্ক বুঝবো না, এটা তোমাদের নিজেদের তো কিছুটা হলেও তো আগ্রহ থাকা উচিত। কি বলো? না স্যার, আগ্রহ আছে স্যার, কিন্তু আসলে ওইভাবে মানে কোলায় উঠতে পারতেছি না স্যার। কিছুই না, তুমি এই ক্লাসটা আসার আগে জাস্ট ওই যে ছবিটা আছে, শুধু ছবিটা দেখলেই তোমার সব মনে পড়তো। তোমরা ছবিটা দেখো নাই। জি স্যার। তোমরা সবকিছু ক্লাসের মধ্যে চাও তো এটা তো হবে না, নিজেকে কিছু অল্প একটু সময়ও তো দিতে হবে, তাই না? এখন সবকিছু ক্লাসের মধ্যে আনলে হবে কি, তোমার ওই কোশ্চেনটা যেটা আগেই হয়ে গেছে ওইটা করতে গেলে আবার ওই একই সময় লাগবে। এভাবে হলে তো আমি আগাতে পারবো না। আমাকে তো সিলেবাস শেষ করতে হবে, এখন যে প্রেশার চলে আসলো। স্যার এই ক্লাসগুলো শুনতে আরো ভালো বুঝতে চাই স্যার। তাইলে আপনি যে টপিকস গুলো আছে সেই টপিকস গুলো আগে থেকে একটু দেখে রাখলে মানে একটু ভালো হবে। বুঝি নাই, কি বললে? স্যার আপনার যে ক্লাসগুলো হচ্ছে স্যার, মানে প্রিভিয়াস যদি যে লেকচার গুলো হয়, লেকচার গুলো আগে থেকে যদি একটু দেখা হয় তাহলে মনে হয় সহজ হবে আমাদের জন্য। কারণ ওটা এটা শুধু ওইভাবে এটা তো, পারি না তো স্যার। তা তো অবশ্যই, এটা যে কোনো সাবজেক্টের জন্যই। তোমার ভালো ছাত্র আর খারাপ ছাত্র, এটার কিছু ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে। এটা হচ্ছে তাদের অভ্যাসের উপরে, ওভারঅল তাদের জীবন আচরণের উপরে নির্ভর করে। যে ছেলেটা ভালো করতেছে, সবকিছু ভালো বুঝতেছে, ভালো রেজাল্ট করতেছে, তার কিছু কারণ থাকে। সে কারণগুলোর একটা হলো যে সে নিয়মিত পড়াশোনা করে, তার জানার আগ্রহ বেশি। এই দুটো খুবই ইম্পর্টেন্ট দুইটা ক্রাইটেরিয়া। আর হচ্ছে মানে তার চিন্তা করার ক্ষমতা, যেটা সৃষ্টিকর্তা মানুষের মধ্যে কিছুটা কম বেশি করে দিছে। তো এটা কম বেশি থাকলেও কারো যদি আগ্রহ থাকে বা চেষ্টা করে বা টাইম টু টাইম যেটা আসে সেটা করে, তাহলে এইগুলো প্রবলেম আর হয় না। কিন্তু তোমরা ম্যাক্সিমামই হচ্ছে একেবারে শেষ মুহূর্তে সবকিছু করতে চাও, যেটা আমি লক্ষ্য করছি আমার স্টুডেন্ট লাইফেও। আমি আমার বন্ধুদের বা আমরা অনেকেই এগুলো করছি, তোমাদের মধ্যেও তাই দেখতেছি। তো এখন সবকিছু ক্লাসে চাইলে তো হবে না। যাই হোক, তো এই প্রবলেমটা খুব মানে আশা করি তোমরা বুঝতে পারছো। এই প্রবলেমটার উপরে বেস করে আরো একটা প্রবলেম আসছে, যেটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি আমরা যদি একটা গ্যাস টারবাইন পাই তাহলে কি ধরনের আমরা ক্যালকুলেশন বা চিন্তা ভাবনা করি, সেগুলো আমরা একটু দেখবো পরের প্রবলেমটাতে। তার আগে চলো দেখি, প্রবলেমটা করার আগে প্রবলেমের যে বেসিকটা লাগবে সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, দেখো, আমরা যেহেতু তোমাদের, একটু দাঁড়াও, হ্যাঁ ফোন।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে ফোন আসছে, কথা বলতে পরে কথা বলবে আর কি। আচ্ছা। হ্যাঁ, সরি যে আমার একটা অফিস থেকে ফোন আসছিল বলে একটু তোমাদেরকে ইন্টারাপ্ট করতে হলো। দেখো যে আজকে আমরা যেটা পড়বো সেটা হলো, তুমি যখন একটা গ্যাস টারবাইন প্লান্টে যাবা তখন তুমি নিশ্চয়ই আমরা যে আইডিয়াল সাইকেলগুলো পড়লাম সেগুলো তুমি দেখবা না, তুমি আসলে দেখবে হচ্ছে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল যে গ্যাস টারবাইন সেটা দেখবা। তো দেখো, প্র্যাকটিক্যাল যে গ্যাস টারবাইন এবং হচ্ছে আইডিয়াল যে গ্যাস টারবাইন এটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হলো যে আহ, যে আমরা আইডিয়াল যখন নিছিলাম তখন আমরা যে প্রসেসগুলো ধরছি সেখানে ধরছি আইসেন্ট্রপিক কম্প্রেশন আসলে তো। এবং আইসেন্ট্রপিক কম্প্রেশন মানে হলো যে প্রসেসটা করছে হচ্ছে রিভার্সিবল প্রসেসে করছে। তো বাস্তবে তো আসলে রিভার্সিবল প্রসেস তো পাওয়া সম্ভব না। এগুলো হচ্ছে রিভার্সিবল মানে হচ্ছে একেবারে আইডিয়াল কেস। তো বাস্তবে যেহেতু রিভার্সিবল পাওয়া সম্ভব না, তার মানে অ্যাকচুয়াল সাইকেলে রিভার্সিবল প্রসেস থাকবে না, সেখানে ইরিভার্সিবল প্রসেস হয়ে যাবে। তার মানে যে আমরা কম্প্রেসরের যে ওয়ার্কটা আমরা আইডিয়ালি কল্পনা করতেছিলাম, আসলে বাস্তবে দেখা যাবে যে কম্প্রেসর তার চেয়েও বেশি পরিমাণ ওয়ার্ক নিবে, ওয়ার্ক খেয়ে ফেলবে। কারণ হলো যে আমরা আইডিয়াল অবস্থায় ধরছিলাম যে এখানে কোনো ফ্রিকশন থাকবে না, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যাব তখন তো সেখানে ফ্রিকশন থাকবে। ফ্রিকশনের জন্য কিছু পরিমাণ ওয়ার্ক ডান বেশি নেবে হচ্ছে কম্প্রেসর আইডিয়ালের চেয়ে। এটা তো কমন সেন্স, এটা তোমরা বুঝতে পারতেছো। এবং দেখো যে আমরা যে আইডিয়াল অবস্থায় যে কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশনের কথা বলছিলাম, এটাও আমরা রাখতে পারবো না। কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন না হয়ে তখন কি হয়ে যাবে, প্রেসারটা কিছু পরিমাণ চেঞ্জ হবে। সাধারণত যেটা হয় সেটা হচ্ছে হিট অ্যাডিশনের সময়ে আমাদের প্রেসার ড্রপ হয়, যে প্রেসারে হিট অ্যাড করার কথা সেই প্রেসারটা না হয়ে প্রেসার কিছুটা কমে যায়। ঠিক একই রকম ভাবে যখন আমরা টারবাইনের মধ্যে ওয়ার্ক ডান তৈরি করি তখন সেটাকে ধরছিলাম হচ্ছে যে এখানে কোনো ফ্রিকশন হবে না, এখানে কোনো লস হবে না। কিন্তু বাস্তবে আসলে যেটা হবে সেখানে ফ্রিকশন থাকবে এবং প্রসেসটা আইসেন্ট্রপিক এক্সপানশন না হয়ে এটা হচ্ছে তখন মানে মানে আইসেন্ট্রপিক তো হবেই না, এখানে এন্ট্রপির পরিবর্তন হবে, বা হচ্ছে মানে যেরকম আইডিয়াল হওয়ার কথা সেরকম হবে না। এবং হিট অ্যাডিশন এবং হিট রিজেকশন যখন হবে সেখানেও প্রেসার যতটুকু কনস্ট্যান্ট থাকার কথা সেটা না থেকে প্রেসারটাও চেঞ্জ হবে। এই এই যে কথাগুলো আমি বললাম, এই কথাটা দেখো ডাইনের এই টিএস ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে পারি। আসলে বাস্তবে কি হয় দেখো, এই যে এস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে স্ট্যান্ডার্ড সাইকেল বা আইডিয়াল সাইকেল, আর এ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অ্যাকচুয়াল সাইকেল। দেখো যেটা স্ট্যান্ডার্ড সাইকেল ছিল, যেটা আমরা পড়ে আসলাম কিছুক্ষণ আগে, সেটা 1 থেকে 2 দেখো খাড়া লাইন ছিল। তোমরা কি সবাই শুনতেছো আমার কথা? জি স্যার, শুনতেছি। হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করো। জি স্যার। আমরা এই 1 থেকে 2s এ যেটা গেছে এটা ছিল হচ্ছে আইডিয়াল কেস, এটা একেবারে
আইডিয়াল কেস তো কখনোই সম্ভব না, এটা তোমরা জানোই, কিন্তু আমরা তুলনার জন্য এটা পড়ি। 1 থেকে 2 ছিল আইডিয়াল কেস, কিন্তু বাস্তবে অ্যাকচুয়ালি তুমি যখন প্লান্টে যা দেখবা যে না, 1 থেকে, এই যে তুমি যখন কম্প্রেসারের মধ্যে যখন করতেছো, কম্প্রেসারের মধ্যে ইরিভার্সিবিলিটিস চলে আসছে, বা কিছু পরিমাণ ওয়ার্ক ডান, ফ্রিকশনে লস হচ্ছে। যদি ফ্রিকশনে যখন তোমার লস হবে, তখন সেখানে এন্ট্রপির পরিমাণ বেড়ে যায়। তোমরা সেকেন্ড ল থেকে জানো যে যখনই ইরিভার্সিবিলিটিস চলে আসে বা বিশৃঙ্খলা বেড়ে যায়, তখন হচ্ছে এন্ট্রপি বাড়ে। এই দেখো, আস্তে 1 থেকে 2 যে গেছে, আস্তে 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 এই যে এন্ট্রপি বাড়ছে, বেড়ে 2 গেছে, অর্থাৎ লাইনটা খাড়া না হয়ে লাইনটা কিছুটা স্লপ নিয়ে চলে গেছে, ডান দিকে কিছুটা বেঁকে গেছে। কারণ ডান দিকে বেঁকে যাওয়ার কারণ হলো এই দিকে তো আছে কি এন্ট্রপি, তার মানে এন্ট্রপি কিছুটা বাড়ছে কম্প্রেসারের মধ্যে। ঠিক একই রকম ভাবে দেখো, এই পাশে যখন টারবাইনের মধ্যে তোমরা দেখো যে টারবাইনের মধ্যে আসার কথা 3 থেকে 4 আইসেন্ট্রপিক প্রসেসে খাড়া নিচে চলে আসার কথা, তা না এসে এখানে ইরিভার্সিবিলিটিস এর জন্য দেখো এন্ট্রপির পরিমাণ দেখো আবার সে ডান দিকে চলে গেছে, লাইনটা কিছুটা এরকম হয়েছে, 3 থেকে 4 এতে আসবে বাস্তবে। এটা হলো পার্থক্য। আর যে পার্থক্যটা হবে সেটা হলো এই হিট অ্যাডিশনের সময় প্রেসার ড্রপ হবে দুইটাতেই। হিট অ্যাডিশনেও প্রেসার ড্রপ হবে, হিট রিজেকশনেও প্রেসার ড্রপ হবে। তো আমরা মূলত এখন যেটা নিয়ে খুব বেশি কনসার্ন সেটা হলো যে তাহলে আমাদের এইগুলো ঘটনার জন্য বাস্তবে ইফিসিয়েন্সির উপরে কি প্রভাব পড়বে সেটা আমরা একটু শিখতে চাই আর কি। এটা অনেক বড় একটা জিনিস শেখা, যদি এটা আমরা বুঝতে পারি, কারণ এটা অ্যাকচুয়ালি আমরা প্ল্যান্টে যে এটা অ্যাপ্লাই করতে পারবো। তো দেখো যে এখানে তাহলে তার মানে আমাদের কম্প্রেসর যেহেতু যেরকম কাজ করার কথা সেরকম করতেছে না, আইডিয়াল অবস্থার মতো যাচ্ছে না, সেহেতু তার একটা ইফিসিয়েন্সি থাকবে। যে এটা কিরকম ইফিসিয়েন্সি, যে দেখো যে এটার মান হলো যে স্ট্যান্ডার্ড অবস্থায় যে পরিমাণ ওয়ার্ক সে নিত সেইটা ডিভাইডেড বাই অ্যাকচুয়ালি যেটা নিচ্ছে, এটাকেই বলতেছে হচ্ছে ইটা সি, বা হচ্ছে এটা হলো কম্প্রেসরের ইফিসিয়েন্সি। ঠিক এখন আমরা জানি যে এই ডাব্লিউএস বা স্ট্যান্ডার্ড যে ভ্যালুটা আছে ওয়ার্ক ডানের, সেটা বের করতে জাস্ট 2টা পয়েন্টের এনথালপির বিয়োগফল লাগবে, অর্থাৎ 2s মাইনাস h1। h1 তো সবার জন্যই সেম, তাহলে আমরা যদি আইডিয়ালের জন্য বের করতে চাই তাহলে এই 2টা পয়েন্টের এনথালপির বিয়োগফল লাগবে, সেটাই করা হয়েছে। ঠিক একই রকম ভাবে আমরা যদি অ্যাকচুয়াল অবস্থায় কতটুকু ওয়ার্ক ডান কম্প্রেশন নিচ্ছে সেটা বের করতে চাই, তাহলে এই 2টা পয়েন্টের এনথালপি বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। তো এখন ঠিক একই রকম ভাবে আমরা যদি টারবাইনের জন্য যদি ইফিসিয়েন্সি বের করতে চাই, আসলে সেটা কি হবে, সেটা হলো যে অ্যাকচুয়ালি টারবাইনে যতটুকু তার ওয়ার্ক আউটপুট দেয় সেটা ডিভাইডেড বাই হচ্ছে যেটা আমাদের পাওয়ার কথা ছিল স্ট্যান্ডার্ড থেকে, বা যেটা আসলে পাওয়ার কথা, সেটাতে ভাগ করলে আমরা কি পাবো, টারবাইনের ইফিসিয়েন্সি পাবো। তার মানে ডাব্লিউ এ ভাগ হলো ডাব্লিউ এস। তো তোমরা জানো যে ডাব্লিউ এর মান বের করতে আমাদের লাগবে কি, যে তাহলে এই যে 3 থেকে 4 অর্থাৎ এই পয়েন্ট আর হলো 4 এই 2টা পয়েন্ট, এই 2টা পয়েন্টের এনথালপি যদি আমরা জানি, তাহলে আমরা অ্যাকচুয়ালি কতটুকু টারবাইনে ওয়ার্ক ডান তৈরি হলো সেইটা বের করতে পারবো। ঠিক একই রকম ভাবে আমরা আইডিয়াল অবস্থায় টারবাইনটা আসলে কত ওয়ার্ক তৈরি করতে পারতো সেটা বের করতে হলে H3 লাগবে আর 4s লাগবে। এই 2টার বিয়োগফল থেকে আমরা টারবাইন এফিসিয়েন্সি বের করতে পারবো। তো এখন এই যে আমি যে কনসেপ্টটার কথা বললাম, এই কনসেপ্টটাতে অনেকেরই প্রবলেম থাকার কথা। তোমরা যারা যারা প্রবলেম তারা একটু চ্যাট বক্সে বলো তো, আমি একটু দেখতে চাই, বা হ্যান্ড রেজ করো যে কতজনের সমস্যা বা কতজন বুঝতে পারছো একটু দেখি, দ্রুত দ্রুত। প্রেসার ড্রপের কারণে কার্ভটা এমন কেন হলো বুঝলাম না ঠিক। আচ্ছা, আবার মানে তোমরা আগে দেখি যে কয়জন বুঝলা, কেউ বুঝে থাকলে বলো স্যার বুঝছি, না থাকলে নাই। যারা হ্যান্ড রেজ করতেছো তার মানে কি বুঝো নাই? দ্রুত দ্রুত, 1 মিনিট সময়, আমরা অঙ্কে চলে যেতে চাই। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, হ্যান্ড রেজ করলে আমি তো তোমাদের চেহারা দেখতে পাচ্ছি না, তো তোমাদের লজ্জার কিছু নাই।
বুঝতে পারছি তোমরা 50% বুঝতেই পারো নাই বা তারও বেশি। এখন তোমরা হ্যান্ড রেজ করো না, এখন শুধু সেই হলো চ্যাট বক্সে লিখবা যে হলো বুঝতে পারছো। তুমি লিখবা যে আমি বুঝতে পারছি, এই কথাটা তোমরা চ্যাট বক্সে লেখো তো কে বুঝছো। হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পারছি যে তোমরা অনেকে বুঝতে পারো নাই। আমি শুধু এখন জিজ্ঞেস করছি কে বুঝতে পারছো সেটা বলো, চ্যাট বক্সে লেখো, আমি একজনকে দেখতে চাচ্ছি। স্যার কথাই বুঝতে পারতেছি না। কেন? আমি বলতেছি কারা কারা এখন বুঝছো সেটা হাত মানে বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার পরে আপনি আবার কোশ্চেন করবেন, বুঝাই দিতে বলবেন, পরে তো পারবো না স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের জিজ্ঞেসই করবো না। স্যার বিষয়টা ওরকম না, আপনি ধরলে স্যার একটু ভয় লাগে তো এই জন্য স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলতেছি, এবার সবাই আরেকবার একটু দেখে বোঝার চেষ্টা করো। আমি খুব সহজ করে বলতেছি, বেশি কথা বলবো না। সমস্যা হলো যে তোমাদের মানে বেসিকটা হারাই গেছে তো, তোমাদের কিছু অনেক কথাই বুঝতে পারতেছো না, আমি বুঝতেছি। আচ্ছা শোনো, আমি আর একবার বলতেছি, সবাই খুব ভালো করে শোনো। যে আমরা যখন আইডিয়াল কেস পড়ছিলাম, আইডিয়াল কেস মানে হলো এই যে এতক্ষণ যা পড়ে আসলাম, অঙ্ক করে আসলাম, এগুলো সব ছিল হলো আইডিয়াল সাইকেল। বাস্তবে ওরকম সাইকেল তো আসলে পাওয়া যায় না। তো আমরা এই সাইকেলটাকে ইউজ করে একটা গ্যাস টারবাইন যখন বানাবো, তখন কিন্তু আমরা আইডিয়ালের মতো আর পাবো না। আমরা অ্যাকচুয়ালি যেটা পাবো সেটা তোমাদের এখানে বলা হচ্ছে, যে অ্যাকচুয়ালি আসলে যেটা ঘটবে সেটার কথা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি যেটা ঘটবে সেটা হলো যে আমরা আইডিয়াল কেসে যেটা দেখলাম যে কম্প্রেসরে এই যে 1 থেকে 2 যায় কি আইসেন্ট্রপিক কম্প্রেশন হয়। আচ্ছা এখন থাক, আমি আরেকবার বলে তারপরে অঙ্কেটা চলে যাচ্ছি। তাহলে কিন্তু যখন আইডিয়াল ধরা হয়েছে তখন কোনো ইফিসিয়েন্সি ছিল মানে ফ্রিকশন ছিল না, নো ফ্রিকশন। কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো তো, যে পৃথিবীতে এমন কোন ঘটনা আছে যে ঘটনায় ফ্রিকশন থাকবে না কিন্তু মুভমেন্ট হবে, মুভমেন্ট হলেই সেখানে একটা ফ্রিকশন থাকবে। তো আমরা আইডিয়ালে ধরে নিছিলাম যে কোনো ফ্রিকশন থাকবে না, এটা তো আসলে বাস্তবে সম্ভব না। যেহেতু ফ্রিকশন থাকবে, ফ্রিকশনের মতো আরো এরকম ঘটনা থাকতে পারে অ্যাকচুয়ালি যেগুলো ঘটনা ঘটে, তো তার মানে সেখানে আর আইডিয়াল থাকবে না। তখন কম্প্রেসড করলে কম্প্রেশনের জন্য লাইনটা হবে হচ্ছে এরকম 1 থেকে 2 যে পথটা দেখানো আছে এখানে এইরকম হবে। অর্থাৎ এখানে এন্ট্রপির পরিমাণ আস্তে 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 দেখো বাড়ছে। ঠিক একই রকম ভাবে ঘটনা যদি আমরা টারবাইনের ক্ষেত্রে দেখি, টারবাইন হলো 3 থেকে, এটা হলো টারবাইনের ইনলেট, আর 4 এটা হচ্ছে তার অ্যাকচুয়াল আউটলেট, আর এস হচ্ছে স্ট্যান্ডার্ড আউটলেট। মানে স্ট্যান্ডার্ড মানে আইডিয়াল, আইডিয়াল হলে এক্সিটটা যে পয়েন্টে যেত, আর অ্যাকচুয়ালি আসলে যেখানে যায় সেটা হলো 4A। বুঝতে পারতেছো? এখন দেখো যে এখন কথা হলো যে তাহলে কেন আইডিয়ালের মতো হইলো না, এটার কারণ তো ওইটাই যে আমরা বাস্তবে যে ঘটনাগুলো ঘটে বা এন্ট্রপি বৃদ্ধি পাওয়ার কথা সেটা ধরছিলাম না। এই দেখো যে এই কারণেই 3 থেকে 4 যখন চলে গেছে আস্তে 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 এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এখানে ইরিভার্সিবিলিটি চলে আসছে। যখন ফিকশন বা এই জিনিসগুলো কনসিডার করা হয় তখন আর কোনো প্রসেস রিভার্সিবল থাকে না, ইরিভার্সিবিলিটিস চলে আসে। আর ইরিভার্সিবিলিটিস চলে আসা মানেই হলো এন্ট্রপি আস্তে আস্তে বাড়া। এই কারণে 3 থেকে মানে অর্থাৎ টারবাইনে যখন এক্সিটের দিকে যাচ্ছে বা কাজ তৈরি করতেছে তখন প্রসেসটা ইরিভার্সিবল হচ্ছে এবং আস্তে আস্তে এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। এটাই ছিল হচ্ছে এইখানকার কথা। তো এখন এরকম যদি হয়েই যায়, অ্যাকচুয়ালি যদি আসলে এটা হয়, তাহলে এই টারবাইন বা কম্প্রেসর এইগুলোর ইফিসিয়েন্সি তো তাহলে থাকবে।
কার রেসপেক্টে? আইডিয়ালের রেসপেক্টে, মানে যা হওয়ার কথা ছিল আর আমি যা পাইলাম। আমরা যে ইফিসিয়েন্সির কথা বলি সেটা কি, যে যতটুকু আউটপুট পাইলাম ডিভাইডেড বাই হলো যা ইনপুট দিছিলাম, এটা হচ্ছে ইফিসিয়েন্সি। তো আমরা টারবাইন আর কম্প্রেসরের ক্ষেত্রে ইফিসিয়েন্সি বের করি এভাবে যে আসলে আমি কতটুকু পেলাম আর কতটুকু পাওয়ার কথা ছিল। ঠিক তাই দেখো, টারবাইনে বলতেছে আমি অ্যাকচুয়ালি যতটুকু ওয়ার্ক ডান আমি পেলাম ডিভাইডেড বাই হলো যতটুকু পাওয়ার কথা ছিল, এটা ছিল হচ্ছে টারবাইনের ইফিসিয়েন্সি। ঠিক একই রকম ভাবে যে কম্প্রেসরের জন্য আমি দেখতে পাচ্ছি যে আমার যতটুকু ওয়ার্ক ডান মানে লাগার কথা ছিল তার চেয়ে বেশি লেগে গেছে, তাহলে যতটুকু লাগার কথা ছিল ডিভাইডেড বাই হচ্ছে যতটুকু বেশি লেগে গেছে, মানে যতটুকু লাগছে ওয়ার্ক ডান, সেটা রেশিও। তো এই দুইটা যদি আমরা ইফিসিয়েন্সি আমরা জানি তাহলে আমরা টোটাল ওভারঅল ইফিসিয়েন্সিটা আমরা বের করতে পারবো। হ্যাঁ বলো, কি কোশ্চেন? স্যার এখানে তো আমরা অ্যাকচুয়াল এবং স্ট্যান্ডার্ডের মধ্যে তুলনা করতেছি, কিন্তু এটা আসলে ইফিসিয়েন্সি কিভাবে হয়? ইফিসিয়েন্সি তো আমরা জানি যে আউটপুট ডিভাইডেড ইনপুট। এটাও তো, এটা আমি তোমাকে কি বললাম যে আসলে আমার তো পাওয়ার কথা ছিল এইটা, মানে আমি যে কম্প্রেসরে আমি যে ওয়ার্ক ডানটা আমি হচ্ছে দিচ্ছি এটা দেওয়ার কথা ছিল হচ্ছে কম, সেটা ছিল হচ্ছে WS, কিন্তু আমাকে দিতে হচ্ছে কি অনেক বেশি। এটা এভাবে আমরা আমরা কম্প্রেসরের এফিসিয়েন্সি আমরা বের করি আর কি। কথা কি তোমার বোঝা গেল? না হলে তো তুমি কম্প্রেসরের ইনপুট বলতে আমি কি বুঝাই যে এটা তো কম্প্রেসরের ইনপুট তো ওয়ার্ক ডানই, তাহলে এখানে তো তোমার অন্য কোনো ফর্মে তো তোমার ইনপুট আসবে না। বুঝতে পারছি স্যার, যেহেতু আমরা এখান থেকে অন্য ফর্মে ইনপুট এবং আউটপুট পাচ্ছি না, এই জন্য এটা করতেছি। না, এটা আমি কিন্তু জোর করে করতেছি না, এটা কিন্তু বোঝার জিনিস। তোমার কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন। দেখো যে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, কম্প্রেসরের ইনলেট কি? ওয়ার্ক ডান, তাই না? ওয়ার্ক ডানটা আসলে কার সাথে কার তুলনা করব? যেটা হচ্ছে আসলে আমরা যে এই যে ইয়ের জন্য যখন কোনো ইঞ্জিনের জন্য যখন ইয়ে করলাম, মানে ডিজেল বা পেট্রোল ইঞ্জিনের জন্য যখন ইফিসিয়েন্সি বের করলাম, তখন নিচে কি ছিল? কিউ ইন, তাই না? হিট কতটুকু ইনলেটে দিলাম সেটা ছিল। তো আমার আসলে বাস্তবে কি হওয়ার কথা ছিল যে আমি যতটুকু কিউ ইন দিয়েছি টোটালটুকুই ওয়ার্ক ডান তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু তাই কি কখনো হয়? হয় না। আমার এখানেও ঠিক তাই, আমি যখন কম্প্রেসরের এফিসিয়েন্সি বের করতেছি তখন আসলে আমার যতটুকু ওয়ার্ক ডান লাগার কথা ছিল ততটুকু লাগতেছে না, তার চেয়ে বেশি লাগতেছে। তাহলে এই দুইটার অনুপাতে তো তার এফিসিয়েন্সি হওয়ার কথা, তাই নয় কি? ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আরেকজন কি বলতেছো? আরেকজন বলতেছো যে মুরাদ হোসেনকে বলতেছে যে থিওরি আর প্র্যাকটিক্যাল বিষয়টা কি এইরকম কি স্যার? আচ্ছা, তোমার ধারণা কিরকম একটু শুনি। হ্যাঁ মুরাদ, স্যার হ্যাঁ হ্যাঁ, তোমার ধারণা কিরকম? আমরা স্যার আমরা থিওরিতে আমরা স্যার অনেক সময় পড়ি যে আমাদের স্যার একটা জিনিসের আউটপুট এরকম পাওয়ার কথা, কিন্তু আমরা স্যার প্র্যাকটিক্যালি দেখতে গেলে স্যার সেটা তো এরকম পাই না, 100% নাও আসে। হ্যাঁ, জিনিসটা কি এরকম কিনা? হ্যাঁ জিনিসটা তো আসলে তাই, তাই তো। কিন্তু তুমি এখানে কেন এটা বললা কেন থিওরি আর প্র্যাকটিক্যাল বিষয়টা এরকম কি স্যার? এরকমই তো আসলে। থিওরি হচ্ছে যে আমার এটা আইসেন্ট্রপিক প্রসেস থাকবে, প্র্যাকটিক্যালি কখনোই তুমি আইসেন্ট্রপিক প্রসেস পাবা না, এটাই হচ্ছে ডিফারেন্স ছিল আর কি। এই কথাটাই আমি এখানে বলছি আর কি। এবং কেন এখানে থাকবে না সেটাও বললাম, যে কারণ হলো যে যখন তুমি থিওরিটিক্যালি কল্পনা করছো সেখানে কোনো ইরিভার্সিবিলিটিস ধরো নাই। ইরিভার্সিবিলিটিস তো বোঝো নাকি? নাকি এখানে সমস্যা? ইরিভার্সিবিলিটিস আর রিভার্সিবল তো বোঝো আর নাকি? একটু সমস্যা ওখানে স্যার। সমস্যা, এই কথাটা অনেকেই বোঝে না। রিভার্সিবল প্রসেস কি ছিল? রিভার্সিবল প্রসেস কোনো লস থাকবে না, কোনো ফ্রিকশন থাকবে না, তুমি যা দিবা তাই আউটপুট পাইবা। একেবারে আইডিয়াল কেস যেটা, সেটাকে আমরা বলি রিভার্সিবল প্রসেস। যে রিভার্সিবল মানে তুমি একটা প্রসেস ঘটলো, আবার ঠিক একই রকমই যদি সবকিছু ফিরিয়ে দেওয়া হয় ঠিক আগের অবস্থায় ফিরে আসবে, এটাকে বলে রিভার্সিবল। আর ইরিভার্সিবল হচ্ছে যে তুমি একটা প্রসেস ঘটলো, ঘটার পরে যা যা লস হয়েছে সেগুলো যদি আবার ফিরিয়ে দাও তার আগের অবস্থায় কখনোই সে ফিরে আসবে না, এটা হচ্ছে ইরিভার্সিবিলিটিস।
তো ইরিভার্সিবিলিটিস হলো প্র্যাকটিক্যাল জিনিস, এটা বাস্তবে হয়। আর রিভার্সিবল হলো কাল্পনিক জিনিস, আইডিয়াল জিনিস, যেটা বাস্তবে কখনো সম্ভব হয় না। আমরা যে প্রথম যে সাইকেলগুলো পড়ছি সবই হচ্ছে একেবারে আইডিয়াল জিনিসগুলো পড়ছি, আর এখানে প্র্যাকটিক্যালের সাথে আইডিয়াল কেমন হয় সেইটা তোমাদের পড়ানো হচ্ছে। আমার মনে হয় বুঝতে পারছো এখন, নাকি বুঝতে পারছি স্যার। নাকি জোর করে বুঝলে? না স্যার, বুঝতে পারছি। কনফিডেন্স কই, বুঝো নাই? আচ্ছা যাই হোক, যতটুকু বুঝছো আর কি। তো আমি এটাই বলতে চাচ্ছি যে সোজা কথাই বলতে গেলে যে এই সময় যেহেতু লস থাকবে, আর লস থাকা মানেই হচ্ছে এন্ট্রপি বৃদ্ধি পাবে। এই কারণে আমাদের এই 1 থেকে 2 এর যে লাইনটা, সেটা খারাপ ভার্টিক্যাল না হয়ে ডান দিকে ইনক্লাইন্ড হবে। ঠিক একই রকমে টারবাইনের ক্ষেত্রেও তাই, যে একদম ভার্টিক্যাল লাইন না হয়ে কিছুটা ইনক্লাইন লাইন হবে এখানে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, কি তোমাদের প্রশ্নের অ্যান্সার দিতে তো আমার ক্লাসে আমি যা পড়াতে চাই তা পারি না, কাহিনী কি বুঝতেছি না। হ্যাঁ, এখানে বলো কি? আমরা দুটো প্রসেসে দেখতে পাচ্ছি যে টেম্পারেচারটা বৃদ্ধি পাচ্ছে স্যার। হ্যাঁ, এই তোমার কথাই তো বোঝা যায় না। এই বিষয়টা একটু বললে ভালো হতো স্যার। কি কি যেমন আমি শুনি নাই, প্রথমে বলো তো। আমরা টেম্পারেচার দেখতেছি, প্রথম ছিল 2s, দেন 2a, মানে অ্যাকচুয়াল আছে স্যার। স্যার এর তুলনায় বেশি কেন দেখানো হয়েছে স্যার, এটা প্রশ্ন। ও, টেম্পারেচার কেন বেশি দেখানো হয়েছে? জি স্যার। আচ্ছা, তুমি তুমি এখানে একটু একটা জিনিস কল্পনা করে দেখো তো, যে তুমি যখন 1 থেকে এই যে 2 এ অ্যাকচুয়ালি যাচ্ছ, সেখানে আমি বলতেছি যে ইরিভার্সিবিলিটিস থাকবে, তাই না? এটা তো বোঝো, কথা বলো আমার সাথে। জি স্যার, বুঝতে হ্যাঁ জি স্যার। হ্যাঁ, ইরিভার্সিবিলিটিস মানে আমি বললাম কি ফ্রিকশন থাকবে। তুমি একটা জিনিস চিন্তা করো যে ফ্রিকশন জি হলে স্যার। তুমি যখন হাত রাব করো তখন কি হয়ে যায়, তোমার হাতের টেম্পারেচার বাড়ে না? তুমি যদি জি হাত স্যার, ঘষো একটা অপরটার সাথে, একটা অপরটার যেখানে ঘর্ষণ হবে সেখানে কি হয়, টেম্পারেচার বাড়ে না বেশি? হ্যাঁ, এই কারণেই জি স্যার, হলো। মানে আমি আমি বলতে চাচ্ছিলাম যে আসলে কি ফ্রিকশন লসের কারণে তো আসলে নেট যে নেট যে পাওয়ারটা বা এনার্জিটা সেটা কিন্তু কম্প্রেসর পাবে না। তো কম্প্রেসর যদি আসলে নেট মানে কম ইনপুট পাই, তাহলে সে আসলে তখন টেম্পারেচারটা রাইজ করবে কিভাবে স্যার? না, আর তুমি বোঝোই নাই, যদি তোমার টেম্পারেচার কনসেপ্টটা উল্টাপাল্টা হয়ে গেছে। এটা তো অনেক বড় সমস্যা, তোমরা তো উল্টাপাল্টা বুঝতেছো। টেম্পারেচার যদি রাইজ হয় তাহলে স্যার আরো ভালো হয়ে যাচ্ছে আমাদের জন্য। না না না, ভালো হয়ে যাচ্ছে কিভাবে? এখানে কম্প্রেসরের জন্য যত বেশি টেম্পারেচার বৃদ্ধি পাবে এটাই হচ্ছে তোমার লস, কারণ কম্প্রেসর তো ওয়ার্কটা খেয়ে নেবে, এটা তো আউটপুট না। কম্প্রেসরের এটা যদি বেশি হয়, ওয়ার্ক যদি বেশি হয় মানে কি, সে নিচ্ছে হচ্ছে টারবাইন থেকে, তাহলে সেটা তো খরচ হয়ে গেল। ওটা তো তুমি হচ্ছে ইলেকট্রিসিটি বা জেনারেটরে দিতে পারবে না, এটা তো খারাপ। তো কারণ কি, এই যে বৃদ্ধি পাচ্ছে, এই যে টেম্পারেচারটা বাড়তেছে, এটা হচ্ছে ফ্রিকশনটাকে ওভারকাম করার জন্য সে হলো এই বেশি পরিমাণ ওই টেম্পারেচারটা খরচ হয়ে যাচ্ছে, যে বেশি হিট নিয়ে নিচ্ছে। এই ছবি থেকে তো এটা বোঝা যাচ্ছে, বুঝছো এখন? তার মানে এখানে যদি বেশি হয়, যত উপরের দিকে যাবে এইদিকে গেলে আরো ক্ষতি, তার মানে আরো বেশি ওয়ার্ক হলো সে এখান থেকে নিয়ে নিবে টারবাইন থেকে, বুঝছো এখন? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আমরা এই হলো আমাদের দুইটা এফিসিয়েন্সি, একটা হলো টারবাইনের, একটা হলো কম্প্রেসরের। তো এইটা যদি আমাদের একটা প্রবলেমে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করব একটু দেখো তো। হ্যাঁ, দেখো সেম প্রবলেম ছিল উপরে, আমরা যেটা করে আসলাম কিছুক্ষণ আগে প্রবলেম, সেই প্রবলেমের সাথেই এইটা লাগাই দিছে। বলতেছে ধরে নাও যে কম্প্রেসর এফিসিয়েন্সি হচ্ছে 80% এন্ড এ টারবাইন এফিসিয়েন্সি অফ 85%। তোমাদের টারবাইন আর কম্প্রেসর এফিসিয়েন্সি দেওয়া আছে, এখন তোমাকে বের করতে বলছে দ্য ব্যাক ওয়ার্ক রেশিও এন্ড থার্মাল এফিসিয়েন্সি, দি টারবাইন এক্সিট টেম্পারেচার অফ গ্যাস টারবাইন and the turbine exit temperature of the gas turbine, অর্থাৎ টারবাইনের এক্সিটে কত টেম্পারেচার হয় সেটাও বের করতে বলছে। এই হলো এখন এই প্রবলেমটার উপরের যে প্রবলেমটা ছিল সেইটার সাথে এখন এটা দেওয়া আছে, এই প্রবলেমটা লাগাই দেওয়া আছে। পারবা এখন? দেখো এই টাইপের প্রবলেমের জন্য যেটা আমাদের করতে হবে, যে উপরের যে আমি কিছুক্ষণ আগে যে বেসিকটার কথা বললাম সেটা হলেই হয়ে যাবে। যে আমাকে শুধু যেহেতু
কম্প্রেসর আর টারবাইনের ইফিসিয়েন্সি দেওয়া আছে, তাহলে এই ইফিসিয়েন্সি রিলেশনটা ইউজ করেই আমরা কি করতে পারবো, আমরা প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো। আমরা এখানে বের করতে বলছে ব্যাক ওয়ার্ক রেশিও। ব্যাক ওয়ার্ক রেশিও মানে আমরা জানি হলো যে কম্প্রেসরে কতটুকু ওয়ার্ক নিল সেটা, আর হলো টারবাইনে যতটুকু আউটপুট দিল সেটা লাগবে। তাহলে এইটা বের করতে হলে কি লাগবে, এখানে চলে যেতে হবে। তো আমরা আইডিয়াল এর যে অবস্থায় কম্প্রেসর কতটুকু ওয়ার্ক ডান নেয় সেটা কিন্তু আমরা বের করে রাখছি আগের প্রবলেমটাতে। আর এখন দেওয়া আছে কি, কম্প্রেসরের ইফিসিয়েন্সি দেওয়া আছে। আমরা তো জানি যে কম্প্রেসরের ইফিসিয়েন্সি সমান সমান হলো আইডিয়ালের ওয়ার্ক ডান ডিভাইড বাই হচ্ছে অ্যাকচুয়ালের ওয়ার্ক ডান। এখানে কম্প্রেসর ইন মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ক ডান যেটা কম্প্রেসর নেয় সেটা। তাহলে এখানে আইডিয়ালেরটা দেখো আগে বের করে আসি 244.16। এটা কোথায় বের করছি, ওই আগের প্রবলেমের কন্টিনিউয়েশন। তাহলে ওইটা আর এই প্রবলেমে দেওয়া আছে ইটা সি হলো 0.80। তাহলে এখান থেকে কম্প্রেসর আসলে অ্যাকচুয়ালি কতটুকু ওয়ার্ক সে নেবে সেটা পাওয়া যায়। আবার একই রকম ভাবে টারবাইনের ইফিসিয়েন্সি যেহেতু দেওয়া আছে, সেহেতু টারবাইনের ইফিসিয়েন্সিকে আমরা আইডিয়াল ইফিসিয়েন্সিতে যদি আমরা গুণ করি তাহলে অ্যাকচুয়ালি টারবাইন কতটুকু ওয়ার্ক আউটপুট দেয় সেটা পাবো। এই দুইটার অনুপাত করলে আমরা ব্যাক ওয়ার্ক রেশিও বের করতে পারবো। আমার ধারণা অনেকেই বুঝতে পারো নাই, কেউ একজন যদি বুঝতে পারো আমাকে একটু বলো। জি স্যার, বুঝতে পারছি। কে তুমি, রোল কত বলো? রুল 50 স্যার। আচ্ছা তুমি বলো তো কি বুঝছো। আমার আসলে এখন মনে হচ্ছে কি যে ক্লাসে যে এই যে তোমরা আমাকে রেসপন্স করবা, এটার জন্য সবার কাছ থেকে আমি 5 করে মার্কস রাখবো। এখন এটা সমস্যা হবে না স্যার, যে ছেলেটা বুঝলো তার মানে সে প্রিপারেশন নিয়ে আসছে বা ক্লাসে মনোযোগী হয়েছে, তার জন্য তার মার্কস থাকা উচিত। তোমাদের কিন্তু সিলেবাসে দেখো লেখা আছে ক্লাস অ্যাটেন্ডেন্স এন্ড পার্টিসিপেশন। তোমাদের তো শুধু অ্যাটেন্ডেন্সেই মার্কস দিয়ে দিই আমরা 10। এটাও আসলে আমাদের দেখা দরকার কারা পারে কারা পারে না। একটু দাঁড়াও, হ্যাঁ আমার অফিস থেকে ফোন আসছে, একটু 1 মিনিট। হ্যাঁ হ্যালো, যে কথা বলতেছিলে, হ্যাঁ তোমার রোল কত? স্যার 50। হ্যাঁ বলো তো কি বুঝছো, দ্রুত বলবে, 1 মিনিট সংক্ষেপে বলবে। স্যার এখানে কম্প্রেসরের এফিসিয়েন্সি দেওয়া আছে। হ্যাঁ। আমরা আইডিয়াল সাইকেলের জন্য তার ওয়ার্ক ডান কত নিবে সেটা পাইছিলাম, এখন আমরা অ্যাকচুয়ালটা এখান থেকে বের করছি। হ্যাঁ ঠিক একইভাবে টারবাইনেরও অ্যাকচুয়াল কত ওয়ার্ক ডান দিবে সেটাও আমরা তার এফিসিয়েন্সি এবং আগের আইডিয়াল থেকে বের করে নিছি, এবং এই দুইটা রেশিও করে ব্যাক ওয়ার্কটা আমরা বের করতে পারছি। থ্যাংক ইউ। আমি আসলে এই কথাই বলছি, তুমি এটা বললা খুব সুন্দর করে, তোমার কথাও খুব গোছানো, আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আবার কথা হবে। হ্যাঁ তাহলে এই দেখো, এই যে ও ঠিকই বলছে, দেখো যে আমরা আইডিয়াল সাইকেলের জন্য যে ওয়ার্ক লাগে বা আমরা কম্প্রেসরে দেই সেগুলো কিন্তু আমরা এখানে বের করছি। দেখো এগুলো আগেই বের করা আছে, এখানে আমি অন্য জায়গা থেকে নিয়ে আসি নাই। এই যে আগের যে প্রবলেম কিছুক্ষণ আগে যে করলাম সেখানে বের করছি, ওটাই আমি এখানে ইউজ করছি। দেখো এই যে এখানে হয়ে গেল এই দেখো 244 কম্প্রেসর ইন, এটা হচ্ছে আইডিয়াল সাইকেল জন্য। কম্প্রেসর আর টারবাইনের ওয়ার্ক ডান দেখো বের করা আছে, একটা হলো 244.16 কম্প্রেসরের জন্য আর টারবাইনের জন্য 606.6। এটাই আমরা পরবর্তী প্রবলেমে ব্যবহার করছি।
কারণ একই প্রবলেমের কন্টিনিউশন। ওই প্রবলেমে যদি এইভাবে শুধু মানে ইয়ে করে দেওয়া থাকে, টারবাইন আর কম্প্রেসর ইফিসিয়েন্সি দেওয়া থাকে, তখন তোমরা কিভাবে ইফিসিয়েন্সি বের করবা, এইটা হচ্ছে এই প্রবলেমে দেখানো হচ্ছে। বুঝছো আমার মানে কনসেপ্টটা? বুঝছো? হ্যাঁ। এই প্রবলেমে কি এটা দেয়া থাকবে না ওইটা বের করে নেওয়া লাগবে, মানে আগের প্রবলেম থেকে? তুমি আগের থেকে যদি তুমি এটা না জানো তাহলে তো তুমি এটা বের করতে পারবা না। আইডিয়াল এর ওই কন্ডিশন গুলো দেওয়া থাক লাগবে, বুঝছো? না হলে কি পারবা? এই 244.16 কই পাবা? না, আমি বলছি যে এটা দেয়া সরাসরি দেয়া থাকবে না, এটা বের করা লাগবে। এমন হইতে পারে, আমি মানে বলে দিতে ওই পারি। প্রবলেম থেকে হ্যাঁ, হয় আমি ওই উপরে যে প্রবলেমটা ওইভাবে বলে দিতে পারি, অথবা আমি সরাসরি এই ভ্যালুটা দিয়ে দিতে পারি যে আইডিয়াল অবস্থায় কম্প্রেসর 244.16 ওয়ার্ক টান নেয়, বা টারবাইন হচ্ছে আইডিয়াল অবস্থায় 606.16 ওয়ার্ক ডান তৈরি করে। এটা বলে দিতে হবে তোমাকে সরাসরি, অথবা ওই আগের প্রবলেম মতো করে মানে বলে দিতে হবে। তাহলে তুমি ওখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবা। বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এটাতে আমার মনে হয় আর কারো প্রবলেম আছে? নেক্সটে যাব? জি স্যার। হ্যাঁ, এখন তোমরা আমাকে বলো তো যে ও নেক্সটে যাওয়ার আগে যে থার্মাল এফিসিয়েন্সিটা তাহলে কিভাবে বের করব? এটা কিভাবে বের করব? যা থার্মাল এফিসিয়েন্সি, লিয়াকত তুমি বলতে পারবা? কারা হাত তুলছো, তারা কি বুঝো নাই? জি স্যার। স্যার এখন টেম্পারেচারটা স্যার বের করবো। আচ্ছা, যারা হাত তুলছো তারা কি বুঝো নাই? কথা বলো, তাহলে আমি আবার বলি। এটা প্রবলেম আবার বলবো, অসুবিধা নাই, বারবার বলতে হবে না বুঝলে। এগুলো আমরা যদি বোর্ড থাকতো তাহলে তোমাদের আমি খুব দ্রুত বুঝাতে পারতাম, আমারও কষ্ট হচ্ছে বোঝাতে এগুলো। আসলে যারা হাত তুলছো তার মানে ধরে নিলাম তারা বোঝো নাই, নাকি? এই যে কিছুক্ষণ আগে যে এর আগের পেজে যে তোমাদের যেটা দেখায় আসলাম, যে কথাগুলো বললাম, এই প্রবলেমটা বোঝার জন্যই আমি আসলে এই থিওরিটা আলোচনা করলাম। এই যে এইগুলো এত পড়ালাম, আমরা জাস্ট এখান থেকে একটা জিনিসই বুঝলাম যে কম্প্রেসর এফিসিয়েন্সি সমান সমান হচ্ছে আইডিয়াল কতটুকু ওয়ার্ক ডান লাগতো ডিভাইড বাই হচ্ছে অ্যাকচুয়ালি কতটুকু ওয়ার্ক ডান লাগে। আবার টারবাইনের এফিসিয়েন্সি মানে হলো অ্যাকচুয়ালি কতটুকু ওয়ার্ক ডান পাইলাম ডিভাইড বাই হচ্ছে আইডিয়ালি কতটুকু পাওয়া যেত। এই যারা হাত তুলছো কথা বলো না কেন? আমি বুঝবো কি করে যে কেন হাত তুলছো? হ্যাঁ, এই ছেলে যে হাত তুলছো কথা বলো। স্যার ওরা মনে হয় বুঝতে পারতেছে না স্যার। বুঝতে পারতেছে না? আমি তো আবার বললাম, তাও যদি না বুঝেতে আমি কি করব? কথা বলে না কেন? না কথা বললে আমি কেমনে বুঝবো যে কেমনে কি বোঝে নাই? হাত তুলে রাখছে ওটাই মনে হয় ওরা জানে না আর কি, ভুল করে হ্যান্ড রাইজ করছে স্যার। ও, তাহলে আর আমি কথা না বলি। আচ্ছা ঠিক আছে, আমি ধরে তোমরা বুঝছো তো যারা কথা বলতেছো? জি স্যার। আচ্ছা, আর এটা সময় না দিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখো ইফিসিয়েন্সি তাহলে আমরা কিভাবে বের করতে পারি? তাহলে আমরা জানতাম যে সবসময় আমরা যখন কোনো প্রবলেমের কোনো কিছু বের করতে বলে তোমরা আগে ফার্স্টে এই ইকুয়েশনটা দেখবা। দেখো আমাদের ইফিসিয়েন্সি মানে হলো ডাব্লু নেট মাইনাস কিউ ইন। আমার মনে হয় যে সবচেয়ে ভালো হলো মেইন ইকুয়েশন থেকে শুরু করা, এরপরে দেখা যায় কি কি জিনিস আমি জানি, কি কি জিনিস আমি জানি না। তুমি দেখো যে আমার বের করতে হবে ডাব্লু নেট। ডাব্লু নেট মানে এটাকে ভেঙে ফেলো, এটা মানে তো তোমরা জানোই। ডাব্লু নেট মানে হচ্ছে ডাব্লু আউট মাইনাস ডাব্লু ইন। ডাব্লু আউট মানে কি? এটা আসলে ডাব্লু টি মানে টারবাইনের আউটপুট, যেটা আমরা পাইছি কাজে লাগাতে পারি। আর ডাব্লু ইন মানে হলো যেটা আমি হচ্ছে ইনপুট দেই সিস্টেমে, সেটা কোথায় দেই? কথা বলো একজন দুজন, কোথায় দেই? এই কম্প্রেসরে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে এখন ভালো যে একজন কথা বললে আমার জন্য সুবিধা, যে শুনতেছো অন্তত বোঝা যায়। তাহলে ডাব্লু নেট মানে ডাব্লু টি মাইনাস ডাব্লু সি, এভাবে লিখলে বেশি ভালো হতো। এখান থেকে আমরা ডাব্লু নেট পাবো। আর কিউ ইন পাবো কোত্থেকে? কিউ ইনটা কোথায়? এই প্রসেসে দেখো
এইখান থেকে শুরু করে H3 এইখান পর্যন্ত গেছে কোত্থেকে, এইখান থেকে 2A থেকে 3 পর্যন্ত। এইটি ছিল হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এতটুকু হিট আমাদের অ্যাড করতে হয়। তাহলে এই 2 এর হলো কি লাগবে, এনথালপি লাগবে, 3 নম্বর পয়েন্টের এনথালপি লাগবে। এখন চ্যালেঞ্জ হচ্ছে আমাদের জন্য 2 এর এনথালপিটা আমরা কিভাবে পাবো। দেখো যে 2 এর এনথালপিটা আমরা কিভাবে পেতে পারি, সেটা হলো এইখানে দেখো বলা আছে যে এই মোহাম্মদ শাহিন কি বলতে চাচ্ছ, 172109। আচ্ছা দেখো আমরা বলবেন আগে থেকে হ্যান্ডেস করে আছে আর কি। আচ্ছা আমরা H2 এর মানটা বের করতে চাই, তাই না? তাহলে H2 এর মানটা আসলে রয়ে গেছে কোথায়, এইখানে এই H1 এর সাথে এটার সম্পর্কটা রয়ে গেছে এই প্রসেসে, অর্থাৎ কম্প্রেসরের মধ্যে এই সম্পর্কটা। এটা কোথায়, কম্প্রেসরের মধ্যে গেলে আমরা এটা পাবো। তাহলে কম্প্রেসরের রিলেশন আমরা জানি H2 মাইনাস H1। আর কম্প্রেসরের ওয়ার্কটা দেখো আমরা আগেই বের করছি, এটা কিছুক্ষণ আগে বের করা আছে। তাহলে সেখান থেকে H2 সমান সমান H2 এর সমান সমান হলো H1 প্লাস কম্প্রেসরের ওয়ার্ক ডান। তাহলে এই দুইটা যদি যোগ করে দাও তাহলে তুমি H2 এটা পেয়ে যাচ্ছ। তাহলে এইটা আমরা কোথায় ইউজ করব, এখানে কতটুকু হিট ইন করা লাগছে সেটা বের করতে আমরা বের করব। তাহলে এই দুইটা ভ্যালু আমরা এই মেইন ইকুয়েশনে বসাই দিলেই আমাদের ভিসিটি পাওয়া যাবে। প্রবলেম নাই কারো? স্যার H3 কি ওই আগের মতো তাপমাত্রা থেকে ওই যে টেবিলে যে মানটা ছিল H3 তো কোনো সমস্যা নাই। H3 তো তোমার অ্যাকচুয়ালের জন্য তা, প্র্যাকটিক্যাল মানে আইডিয়ালের জন্য তাই, এটাতে কোনো দেখো কোনো পরিবর্তন নাই। দেখছো H3 তো তুমি সরাসরি এই 1300 ডিগ্রি যে কেলভিন দেওয়া আছে, 1300 কেলভিন, এটার রেসপেক্টে তুমি টেবিল থেকে সরাসরি পেয়ে যাবে H3 এর মানটা, তাই না? জি স্যার, টেবিল থেকে পাওয়া যাবে, টেবিল থেকে সরাসরি পাবা। কিন্তু এই যে 2A যেটা আছে, 2A যেটা আছে সেটা কিন্তু তুমি সরাসরি টেবিল থেকে পাবা না, কারণ এখানকার তুমি টেম্পারেচার জানো না। জানো কি? জানো না। তুমি যেটা জানো সেটা হলো H1 এর টেম্পারেচারটা জানো। তাহলে H1টা 1 এর টেম্পারেচারটা জানো, তাহলে H1টা পাবা। আর আমরা কম্প্রেসরের ওয়ার্ক ডানটা আমরা বের করছি। আমরা জানতাম কম্প্রেসরের ওয়ার্ক মানে হলো H2A মাইনাস H1। এই ইকুয়েশন থেকে আমি জাস্ট কম্প্রেসর ওয়ার্কটা বসাই দিয়ে H2 এর মানটা বের করছি। আর কোনোভাবে কি এটা বের করা যেত? আর কোনোভাবে বের করা যেত? আমরা টেম্পারেচার দিয়ে কি কিছু করতে পারি এফিসিয়েন্সিটা? কিভাবে? টেম্পারেচারের মাধ্যমে কি আমরা দক্ষতা বের করতে পারবো না? এখানে বের করে দেখাও কিভাবে পারবা, সেটা বলো। সেটাই বলতেছি আর কি, আমরা তো দক্ষতা আমরা তাপ শক্তির মাধ্যমে বের করেছি, আবার তাপমাত্রার মাধ্যমে বের করেছিলাম স্যার। পারবো, কিন্তু আমি টেম্পারেচারের মাধ্যমে পারবো। তাপমাত্রা দেখতে কিভাবে দেখো, টেম্পারেচারের মাধ্যমেও আমরা পারবো, কিন্তু সমস্যা হলো যে যেহেতু এটা অ্যাকচুয়াল প্রসেস, আমরা 4 এর টেম্পারেচারটা আমরা জানি না। জানি কি? তাহলে এটা তোমাকে বের করতে হবে, এটার টেম্পারেচারটা আমরা জানি না। তারপরে আমরা 2 এর টেম্পারেচারটা আমরা জানি না, এটা একটা প্রবলেম আমাদের। অ্যাকচুয়ালি তো আসলে হিট অ্যাডিশন হচ্ছে এখানে 2A থেকে 3A। তাহলে আমরা কিউ ইন যখন বের করতে চাচ্ছি, তাহলে আমাকে এই যে এটা তো 2A যেহেতু আমরা টেম্পারেচার জানি না, সেহেতু আমরা টেম্পারেচার থেকে আমরা বের করতে পারতেছি না বলেই আমরা এই টেকনিকে গেছি, এই যে কম্প্রেসরের রিলেশনে গেছি। আর তুমি যেটা বলতেছো, যদি আমরা টেম্পারেচার থেকে বের করতে চাইতাম তাহলে আমাকে এইখানে লিখতে হতো কিউ ইন সমান সমান হলো, এটা কি ধরনের প্রসেস? কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। তাহলে লিখতে হতো এ সিপি T3 মাইনাস কত, T2A, তাই না? যদি টেম্পারেচার বের করতে যেতাম, তাহলে দেখো এই যে 2 এর মানটা কিন্তু আমাদের জানা নাই,
সেহেতু এখান থেকে কিউ ইন এর মানটা আবার বের করতে পারি না, যে কারণে আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করি। কারণ এই ইকুয়েশনে আমি যদি এখানে কম্প্রেসর ওয়ার্ক জানি, এখানকার এনথালপির সাথে কম্প্রেসর ওয়ার্কটা যোগ করে দিলে আমি কি পেয়ে যাচ্ছি, 2 এর এনথালপি পেয়ে যাচ্ছি। আর আমরা এনথালপি জানলেই আমাদের কাজ শেষ। স্যার এনথালপি জানলে তো স্যার তাপমাত্রা স্যার জানা যাবে স্যার টেবিল থেকে। টেবিল থেকে ও হ্যাঁ হ্যাঁ, এখান থেকে পাওয়া যাবে, তা পাওয়া যাবে। স্যার পাওয়া যাবে স্যার তাহলে টেবিল থেকে। কিন্তু প্রবলেম আছে। প্রবলেম হলো কি, দেখো যে আমরা বলছিলাম যে আইডিয়াল প্রসেসে কিন্তু এটা কনস্ট্যান্ট প্রেসারে থাকবে, কিন্তু প্র্যাকটিক্যাল যখন হবে তখন এটাকে একেবারে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস থাকবে না, কিছুটা প্রেসার কমে যাবে। যে কারণে এইটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিছু পরিমাণ ভুল রেজাল্ট আসবে। আমরা যে সিপি কনস্ট্যান্ট ধরতেছি, এখানে তো সিপি কনস্ট্যান্ট না। আমার কথা কি ক্লিয়ার? এই কারণে আমরা টেম্পারেচার বের না করে আমরা এনথালপিতে বের করি। কথা বুঝছো? হ্যালো? তাহলে স্যার আইডিয়াল কেস তার সম্ভব না টেম্পারেচার দিয়ে বের করা। হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে তো আমি আইডিয়ালের ক্ষেত্রে আমি ধরছি কি এটা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, কিন্তু এখানে তো কনস্ট্যান্ট প্রেসার প্রসেস না, সিপির মান তো চেঞ্জ হচ্ছে। হবে না তা না, কিন্তু রেজাল্টটা মানে ভুল হবে আর কি, এক্স্যাক্ট হবে না। কমবে আর কি, কমবে বা বাড়বে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এখানে তোমার হিট অ্যাডিশনের মানটা কম হবে, তার মানে ইফিসিয়েন্সির মানটা বেশি হবে তোমার, তুমি যদি টেম্পারেচারটা বের করো। আসলে ইফিসিয়েন্সি হবে কম। হ্যাঁ বলো কি? আমরা যে এফিসিয়েন্সিটা বের করলাম থার্মাল এফিসিয়েন্সি, এটা কি ওভারঅল এফিসিয়েন্সি থার্মাল? এটা হচ্ছে থার্মাল এফিসিয়েন্সি শুধু। এটা কি ওভারঅল না শুধু টারবাইনের? এটা তো ওভারঅল শুধু টারবাইনের না তো। না মানে একটা বিষয়, এখানে যে এফিসিয়েন্সিটা বের করা হচ্ছে ওভারঅল এই ইয়াটার মানে গ্যাস টারবাইনের থার্মাল এফিসিয়েন্সি বের করা হচ্ছে। স্যার দেখেন একটু ওভারঅল যদি চিন্তা করি আমরা, ওভারঅল কিন্তু এখানে হাই টেম্পারেচার 1300 এবং লো টেম্পারেচার 300 স্যার। হ্যাঁ, এটাকে দিয়ে কিছু করা যাবে না? না, ওটা শুধুমাত্র কার্নোট সাইকেলের ক্ষেত্রে হাই আর লো টেম্পারেচার হলে ইফিসিয়েন্সি বের করা যায়। আর আমরা দেখবো যে কার্নোট সাইকেল বাদে অন্য কোনো সাইকেল কিন্তু শুধু আমরা হাই আর লো টেম্পারেচার উপর ডিপেন্ড করে না। কথা বুঝছো? হাই আর লো টেম্পারেচার থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো যে এই যে সাইকেলটা আছে, এই সাইকেলের ম্যাক্সিমাম কত পরিমাণ ইফিসিয়েন্সি পাওয়া যায় সেটা বের করতে পারি। তোমরা এটা একটা পয়েন্ট তাহলে রেইজ হলো ইস্যু যে তোমাদের কার্নোট সাইকেল হচ্ছে এমন একটা সাইকেল যে সাইকেল হচ্ছে সবচেয়ে বেশি ইফিসিয়েন্সি দেয়। কারণ কি? কারণ হলো সে হলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন টেম্পারেচার নিয়ে কাজ করে। দেখো কার্নোট সাইকেলের ইফিসিয়েন্সি সমান সমান কি ছিল? 1 মাইনাস টি ইন টি আউট। এটা আউট লিখতে চাচ্ছি, হ্যাঁ ও লিখলাম, হ্যাঁ ডিভাইড হলো টি ম্যাক্স। এইটা ছিল হচ্ছে, এটা হচ্ছে লো, লেখো এখানে লো আর টি ম্যাক্স। এইটা ছিল হচ্ছে কার্নোট সাইকেলের জন্য, তখন আমরা বের করতে পারতাম। কিন্তু এটা কিন্তু কার্নোট সাইকেল না, এটা হচ্ছে গ্যাস টারবাইন সাইকেল, তো সুতরাং আমরা শুধু দুইটা টেম্পারেচার আমরা এটা বের করতে পারবো না। তবে হ্যাঁ, এই রিলেশন থেকে আমরা বুঝতে পারবো যে একটা গ্যাস টারবাইন ম্যাক্সিমাম কত এফিসিয়েন্সি তৈরি করতে পারবে। বোঝা গেল না? এটা পেছানো হবে তো অনেকে ভুল ধারণা তৈরি হবে, এটা নিয়ে আর কোনো কথা বলবো না, আগে এটা বোঝো। স্যার প্রেসার দিয়ে কি বের করা যাবে স্যার? প্রেসার দিয়ে বের করা যাবে, প্রেসার রেশিও রিলেশন দিয়ে। কিন্তু প্রেসার রেশিও দিয়ে যে রিলেশনটা বের করছো সেটা তো তুমি আইডিয়ালের জন্য বের করছো, তাহলে তোমাকে অ্যাকচুয়ালের জন্য রিলেশনটা বের করে নিতে হবে, তাহলেই পারবা। ওটা প্রেসার রেশিও দিয়ে বের করা যাবে। প্রেসার রেশিও দিয়ে যদি বের করতে চাও তাহলে তো দেখো রিলেশন একটা দেওয়া আছে, কোথায় যেন দেখলাম ইকুয়েশনটা, এই যে এই ইকুয়েশনটা লাগবে না, প্রেসার রেশিও দিয়ে তোমাকে নিজে ইকুয়েশনটা বের করতে হবে, তাহলে তারপরে পারবা, তাছাড়া পারবা না। তার মানে আমাদেরকে প্র্যাকটিক্যালি যখন যেতে হবে তখন এনথালপি নিয়ে কাজ করাটা আমাদের জন্য সুবিধা। ঠিক আছে? আর কোনো সমস্যা? লিয়াকত হাত তুলছিলে, কিছু বলবা? তার মধ্যে যে স্যার প্রেসারের বিষয়টা বললাম। ও আচ্ছা, তুমি বলতেছো। আচ্ছা
প্রেসার রেশিও দিয়ে সরাসরি এখানে তো রিলেশনটা আমরা পাচ্ছি না, কারণ আমরা যখন এই যে কম্প্রেসর এবং টারবাইনের ইফিসিয়েন্সি দিয়ে কাজ করতেছি, তখন আর আমরা এই যে যেহেতু এই যে আমরা প্রসেসগুলো ধরছিলাম আইডিয়ালের জন্য, সেগুলো কোনোটাই আর আইডিয়াল থাকতেছে না। সেহেতু আমরা যে ওই যে আইসেন্ট্রপিক প্রসেস ধরে যে আমরা পিভি টু দি পাওয়ার গামা সমান সমান যে কনস্ট্যান্ট, এইগুলো আর আমরা তখন ইউজ করতে পারি না। পারি কি? এটা তো তখন আর মানে আইসেন্ট্রপিক প্রসেস নাই, আছে কি? এখানে তো ইরিভার্সিবিলিটি চলে আসছে, সেহেতু আমরা এই রিলেশন ব্যবহার করতে পারি না। এই কারণেই আমরা এই রিলেশন গুলো দিয়ে যে ইফিসিয়েন্সি বের করেছি আইডিয়ালের জন্য, সেটা আর আমরা প্রেসার রেশিওতে ব্যবহার করলে ভুল হবে। সেহেতু আমরা এইভাবেই করব, আমরা যেটা দেখলাম এভাবে আমরা এনথালপি বের করে অ্যাকচুয়ালি যেটা ইফিসিয়েন্সি হয় সেটা আসলে আমাদের উচিত তাই। কারণ হলো যে আমরা আসলে আইডিয়ালের জন্য যে আমরা অবশ্যই চাই না যে একটা ইফিসিয়েন্সি বের করবো হলো মুখস্থ একটা রিলেশন দিয়ে। তুমি যখন প্র্যাকটিক্যালি কোনো মানে কোম্পানিতে বা ফ্যাক্টরিতে কাজ করবা, তখন নিশ্চয়ই তুমি ইকুয়েশন মুখস্থ রাখতে পারবা না কোনো কিছু, তোমাকে লজিক্যালি আগাতে হবে যে ইনপুট ইফিসিয়েন্সি যখনই কথা আসবে তখন তোমাকে আউটপুট বা ইনপুটের কথা চিন্তা করতে হবে। সেক্ষেত্রে তোমাকে আস্তে আস্তে ধাপে ধাপে আগায় এফিসিয়েন্সি বের করতে হবে। তো আমার ধারণা তোমরা এই এফিসিয়েন্সিটা বের করাটা বুঝতে পারছো। এরপরে আরেকভাবে একটু করা যায় কিনা? কিভাবে? 1 মাইনাস কিউ আউট বাই কিউ ইন, এখানে কিউ আউটটা আলাদাভাবে বের করলেও করা যায়। কিউ আউট হচ্ছে স্যার H4A মাইনাস H অন। হ্যাঁ, হ্যাঁ ওটা করা যেতে পারে। কিউ ইন আর কিউ আউট, কিউ ইন কিউ আউট তো কখন আমরা নিছিলাম? কিউ ইন ডাব্লিউ সমান সমান কিউ ইন মাইনাস কিউ আউট। এইটার থেকে তো তুমি বলতেছো এই যে ডাব্লিউ নেটের মানটা তোমরা এইভাবে বের করছো, তাই না? জি স্যার। হ্যাঁ, এভাবে বের করছো। এক্ষেত্রে করলে করা যাবে কিনা একটু চিন্তা করি তো। এটা কখন আমরা লিখছিলাম? এটা তো আসলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যখন হচ্ছে ডেল্টা ইউ এর মান হলো 0, তখন হলো আমরা এই রিলেশনটা পাই। তখন ডাব্লিউ নেটকে আমরা ওভাবে লিখতে পারি। এক্ষেত্রে কি পারবো? এক্ষেত্রে তো পারতেছি না, কারণ হলো দেখো যে এখানে তো অন্য যখন অ্যাকচুয়াল প্রসেস আসতেছে, তার মানে টারবাইনে কিছু পরিমাণ হিট বাইরে চলে যাচ্ছে। তুমি একেবারে টারবাইনটাকে মানে কিউ সমান সমান 0 রাখতে পারছো না। কিছু পরিমাণ এখানে এই যে ডেল ইউ যেটা, এটা চেঞ্জ হচ্ছে। তার মানে এখানে সরাসরি ডাব্লিউ সমান সমান কিউ ইন মাইনাস কিউ আউট করতে পারবা না। এটা শুধু আইডিয়াল ক্ষেত্রে পারবা, বাদ বাকি ক্ষেত্রগুলোতে পারবা না। বুঝছো? জি স্যার বুঝছি। তাহলে আমরা পরবর্তী সেকশনে যাই নাকি? আচ্ছা, একটা বেজে গেল তো স্যার। তাহলে তো আমি দেখো আমি তো পড়াতেই পারলাম না, তোমাদের কোশ্চেন শুনতে শুনতে আমার টাইম শেষ। শেষ করে দেন স্যার। স্যার আজকে এই পর্যন্তই থাক স্যার। আমি সিলেবাস শেষ করতে পারবো না, আমার মাথাটা তোমাদের এভাবে কোশ্চেন অ্যান্সার দিতে দিতে গেলে কথা অনেক বেশি বলতে হয়, তো আমারও এনার্জি লস হয়ে যায় অনেক। তোমরা এন্ট্রপি বুঝো না তো? এন্ট্রপি বুঝতে হলে এটা দেখো, এই যে আমরা যে কোশ্চেন করি আর কোশ্চেনের রেসপেক্টে যে কথা বলি, এটাকে বলা হচ্ছে এন্ট্রপি। স্যার আপনি বোঝাচ্ছেন বলে স্যার আমরা তো বুঝতেছি স্যার, আমাদের তো অনেক প্রেসার হয়ে যাচ্ছে স্যার। স্যার আজকে নিয়েন না স্যার। এতদিন আরাম করলা, বাড়িতে আসো, মা বাবার কাছে আসো, এখন আর কিসের প্রেসার বলো তো? বাড়িতে বসে আছো, আরামে ঘুরতেছো। আমাদের তো নতুন টপিক তো হয়, তোমরা কি তা জানো? প্রেসার নেওয়ার দরকার নাই স্যার। স্যার ব্রেনের তো একটা প্রেসার আছে না স্যার? ক্লাস করতেছো মানে দিনে একটা, তুমি যদি ক্যাম্পাসে থাকতা একদিনে 5টা করে থিওরি ক্লাস হইতো, ল্যাব হইতো, তাও তো করতে হচ্ছে না। কত আরাম। না স্যার, আমরা তো শুধু খালি একটা সাবজেক্ট নিয়ে বসে আছি না স্যার, আমরা তো আরো সাবজেক্ট পড়ি না। আজকে আর কোনো ক্লাস হয়েছে থিওরি? আজকে আপাতত মনে হয় নাই স্যার। হ্যাঁ, এসে আর কি আরাম চাও? একদিনে একটা ক্লাস হচ্ছে, কত আরাম। স্যার চোখে চশমা নিতে হবে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে। স্যার আসলে একটা ক্লাস এতক্ষণ করলে আসলে এনার্জি থাকে না আর কি, মূল কথা এটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে আর একদিন ক্লাস তোমাদের এদিনে আবার ক্লাসের থেকে চোখের দাম বেশি স্যার।
তা ঠিক, তা ঠিক, তা ক্লাসের ঠিক। থেকে চোখের দাম বেশি স্যার। তা তো অবশ্যই। আর আমরা ট্রিপলি স্যার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই না স্যার। এটা কি বললে? শোনো, এই কথা বললে এই জন্যই আমরা ভালো ইঞ্জিনিয়ার হতে পারি না আমাদের দেশে। আমরা যারা মেকানিক্যাল তারা হচ্ছে ইলেকট্রিক্যালের জিনিসগুলোকে সিরিয়াসলি শিখি না, বা জি স্যার, ঠিক কথা স্যার। কম্পিউটারের জিনিসগুলো সিরিয়াসলি শিখি না। কিন্তু তুমি স্যার- একটা, যদিও ইন্ডিয়ার সাথে তুলনা করা ঠিক না, তারপর অন্য দেশের ইঞ্জিনিয়ারদের আমি দেখছি যেটা অভিজ্ঞতা যেটা বলে যে তুমি একটা যদি ইন্ডিয়ান কোনো ইঞ্জিনিয়ার নাও, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সে খুব ভালো মতো একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজও করতে পারে। এটা যে স্যার- কত বড় একটা জিনিস, কেউ যদি মেকানিক্যালের জিনিস ভালো বোঝে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তুমি কি কোম্পানিতে শুধু ইঞ্জিনিয়ার হিসেবে থাকবা? তুমি একদিন ওই চিফ ইঞ্জিনিয়ার হবা, ম্যানেজার হবা। তো চিফ ইঞ্জিনিয়ার যখন হবা, তোমার আন্ডারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও থাকবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও থাকবে। চিফ ইঞ্জিনিয়ার যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ফল্ট না ধরতে পারে, ওই ইঞ্জিনিয়ারটা, ছোট ইঞ্জিনিয়ারটা কি ভুল করতেছে, তাহলে তোমাকে ফাঁকি দিয়ে বসায় দেবে মিয়া। স্যার বলো, একটা তাহলে কথা তুমি বলতেছি চিফ ইঞ্জিনিয়ার হয়ে যে রেসপেক্টটা পাওয়ার কথা সেটা তুমি পাবা না। তুমি যখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ভুল ধরতে পারবা যে ও তো আমাকে উল্টা উল্টা বোঝাচ্ছে, এটা যখন বুঝবা, তখন হলো তুমি চিফ ইঞ্জিনিয়ার। আর তুমি যখন কম্পিউটার প্রোগ্রামিং পারবা, তাহলে তো তুমি দুনিয়ার সবকিছু তোমার কাছে খুলে গেল। তোমরা এত ছোট চিন্তা করলে তো খুব সমস্যা। ছোটই থাকবা, ছোট চিন্তা করলে বড় হতে পারবা না। সমস্যা নাই, তোমার যা ইচ্ছা তাই হবা। স্যার বছর শেষে জি স্যার স্যার, যেটা জি স্যার। আর বছর শেষে যেটা দেখা যাচ্ছে স্যার, আমাদের সেটা হচ্ছে স্যার মানে হ্যাঁ, কি বলো কি? স্যার বছর শেষে যেটা দেখা যাচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষার মধ্যে আমরা এই এতগুলো যে মানে ডিপার্টমেন্ট পড়তেছি বা আদারওয়াইজ অন্য ডিপার্টমেন্ট গুলো পড়তেছি, কিন্তু চাকরি তো স্যার ওই যে MP3 তারপরে মানে হাবিজাবি এগুলো পড়েই চাকরি নিতে হয়। তখন তো আমাদের অনেক কষ্ট হয়ে যায়। তাহলে এগুলো এত পড়ার আমাদের মানে কি লাভ? আমি স্যার বুঝতে পারতেছি না এগুলো কিছু। বছর শেষে স্যার ওই যে MP3 গুলাই পড়তে হয়, তো এইগুলো কেন আমাদেরকে পড়াচ্ছে না এখন? এটা তো আসলে আমাদের ডাইজেস্টের কথা বাদ গেল। এটা হলো আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থার সমস্যা, ত্রুটি। এটা সবার আমাকে বলে আগে লাভ আমাদের নাই, এটা বলতে হবে system change করতে শিক্ষামন্ত্রীকে বলতে হবে যে এরকম কেন হবে। আমাদের ইঞ্জিনিয়ারিং